তো আমরা লাস্ট যেটা দেখছিলাম ফাংশন স্টার্ট করেছিলাম, রাইট? তো ফাংশন এন্ড মডিউলস, দিস আর দ্য লাস্ট টপিক আমরা ডিসকাস করব। তো হোয়াট ইজ ফাংশন? আমরা যেটা আগের দিন দেখছিলাম, ফাংশন ইজ নাথিং বাট এ পিস অফ কোড অর এ সেকশন অফ কোড, যেটা আমরা মাল্টিপল টাইমস কল করতে পারি যে কোনো জায়গা থেকে। সেটা যে কোনো পাইথন ফাইল থেকে হতে পারে, আমার কোডের যে কোনো সেকশন থেকে হতে পারে, যে কোনো জায়গা থেকে আমি একটা ফাংশনকে কল করতে পারি। ফাংশন কি? ফাংশন ইজ নাথিং বাট এ পিস অফ কোড, ঠিক আছে? যেটা আমি লাস্ট ক্লাসে দেখিয়েছিলাম যে এই হচ্ছে একটা ফাংশন, যে মাল হচ্ছে একটা ফাংশন যেটা দুটো ইনপুট নিচ্ছে, একটা হচ্ছে সি, একটা হচ্ছে ডি। সি আর ডি দুটো ইনপুট, এটাকে কি বলে? এটাকে বলা হচ্ছে প্যারামিটার, ফাংশনাল প্যারামিটার। এটা এই দুটোকে বলা হচ্ছে ফর্মাল প্যারামিটার। এই দুটোকে কি বলে? ফর্মাল প্যারামিটার। দেন রিটার্ন সি মাল্টিপ্লাইড বি বাই ডি, এটা হচ্ছে আমার মেইন যে ফাংশন কাজটা করছে। আর এইটা হচ্ছে আমার ফাংশন কলিং, এটা হচ্ছে আমার ফাংশন কলিং। আর এই দুটো, ওই যে 5,4, এটাকে কি বলে? অ্যাকচুয়াল প্যারামিটার। অ্যাকচুয়াল প্যারামিটার, আমি আসবো সবকিছুতে আস্তে আস্তে। তো এইটুকু আমরা অব্দি আমরা লাস্ট দেখেছিলাম, ঠিক আছে? তো আমরা জাস্ট এখান থেকেই কন্টিনিউ করছি। তো হোয়াট ইজ ফাংশন? ফাংশন ইজ এ নেম সেকশন অফ কোড দ্যাট রানস অনলি হোয়েন কল্ড and can take input parameters and return an output. তার মানে কি? মানে ফাংশন হচ্ছে একটা পিস অফ কোড যেটা আমার যে কোনো পাইথন ফাইলে রাখা আছে, এবং আমি মাল্টিপল টাইমস এই ফাংশনটাকে কল করতে পারি, যেটা ইনপুট হিসেবে কিছু প্যারামিটার নিচ্ছে এবং আউটপুট হিসেবে একটা রেজাল্ট দিচ্ছে। তো স্যাম্পল এই ফাংশনটা আমরা যেটা দেখছি, ডেফ অ্যাড এ কমা বি। তো এই যে ডেফ অ্যাড এ কমা বি, ফার্স্ট যে লাইনটা আমরা দেখছি, ডেফ অ্যাড এ কমা বি, ফার্স্ট যে লাইনটা আমরা দেখছি, এটাকে কি বলে? এটাকে বলা হচ্ছে ফাংশন হেডার। এটা কি বলে? ফাংশন হেডার। আর এই যে অ্যাড, এই যে অ্যাড যে ওয়ার্ডটা আমার লেখা আছে, হোয়াট ইজ অ্যাড? অ্যাড ইজ নাথিং বাট দ্য নেম অফ দ্য ফাংশন। অ্যাড ইজ নাথিং বাট দ্য নেম অফ দ্য ফাংশন। আর তারপর আমি লিখছি কি রিটার্ন এ প্লাস বি। হোয়াট ইজ রিটার্ন? আমি পরে আসছি। হোয়াট ইজ রিটার্ন? রিটার্ন এ প্লাস বি, দ্যাট ইজ কল্ড ফাংশন বডি। এবার এখানে তুই বলতে পারিস, দাদা শুধু একটা স্টেটমেন্টই থাকবে আমার ফাংশনে? না, আমরা পরে আস্তে আস্তে যখন আরো কোর্সটা এগোবে তখন দেখতে পারবো ফাংশনে এন নাম্বার অফ স্টেটমেন্ট থাকতে পারে, বাট দ্যাট উইল বি ফাইনাইট, সেটা সীমিত। কিন্তু ফাংশনে এন নাম্বার অফ স্টেটমেন্ট আমার থাকতে পারে। তো এই যে একটা ফাংশন যেটা আমি লিখেছি, ডেফ অ্যাড এ কমা বি, এখানে ডেফ অ্যাড এ কমা বি ফার্স্ট লাইনটা হচ্ছে ফাংশন হেডার। অ্যাড, অ্যাড হচ্ছে আমার নেম অফ দ্য ফাংশন। এই যে অ্যাড, এই অ্যাডটাকে আমি একটা ভেরিয়েবল নেমে স্টোরও করতে পারি, ঠিক আছে? মানে কি? মানে আমি বলতে চাইছি যে, মানে আমি বিষয়টা এরকম ভাবে লিখতে পারি যে ফান নেম অ্যাসাইন উইথ অ্যাড, ঠিক আছে? দিয়ে আমি ডাইরেক্ট এভাবেও কল করতে পারি যে প্রিন্ট so we can write, we can store the name of the function in a variable, ঠিক আছে? কিভাবে সেটা করব? এই যে, এই যে আমার যে এখানে ফাংশন নেমটা আছে অ্যাড, সেটা আমি একটা ভেরিয়েবল নামে স্টোর করছি। আমি ভেরিয়েবলের নামটা দিলাম ফান নেম। ফান নেম অ্যাসাইন উইথ অ্যাড, বুঝতে পারছি? এটাকে এক্সিকিউট করলাম। দেন আমি ডাইরেক্টলি এখান থেকে কল করতে পারি যে প্রিন্ট ফান নেম অফ 8,9, বা যা খুশি একটা দিলাম, সাপোজ 10,20। এটাকে আমি এক্সিকিউট করি, তাহলে কি হবে? 20 আর 10 অ্যাড হয়ে যাবে, কারণ আমি অ্যাডিশন যে ভেরিয়েবলটা সেটা স্টোর করছি, তাই না? তাহলে 10 আর 20 যখন আমি কল করছি ফাংশন কলিং এ, এটা হচ্ছে কি আমার ফাংশন কলিং। সেই ফাংশনটা যখন আমি কল করছি, তাহলে এই যে দুটো 10 আর 20, এই 10 আর 20 দুটো কি? এই দুটো হচ্ছে আমার অ্যাকচুয়াল প্যারামিটার। এই প্যারামিটার দুটো পাস হচ্ছে কোথায়? পাস হচ্ছে এই যে মেইন যে ফাংশনটা আছে সেখানে পাস হচ্ছে, বুঝতে পারছি? আর এ আর বিটা হচ্ছে আমার ফর্মাল প্যারামিটার, ঠিক আছে? মানে না, ফর্মালিটি পারপাস আমাকে বলছে কথাটা, ফর্মালিটি পারপাস মানে কি? জাস্ট মানে অ্যাজ এ ফর্মাল, অ্যাজ এ রুল,
বাট ইজ ইট অ্যাকচুয়াল? নো, ইট ইজ নট অ্যাকচুয়াল। ঠিক সেরকম এই যে মাল্টিপ্লাই যে ফাংশনটা আছে, এই যে ডেফ মাল্টিপ্লাই এ কমা বি, প্রথম লাইনটা হচ্ছে ফাংশন হেডার, তারপরে মাল্টিপ্লাই ইজ দ্য নেম অফ দ্য ফাংশন, দেন রিটার্ন এ মাল্টিপ্লাইড বি, এটা হচ্ছে ফাংশন বডি। তো এই যে ডেফ মাল্টিপ্লাই এ কমা বি যে ভেরিয়েবল, দিস ইজ কল্ড ফর্মাল প্যারামিটার। আর আমি যখন এই ফাংশনটাকে কল করছি, এই যে দিস ইজ কল্ড ফাংশন কলিং, প্রিন্ট মাল্টিপ্লাই অফ 8,9, আমি যখন ফাংশনটাকে কল করছি দুটো, এই দুটোকে কি বলে? অ্যাকচুয়াল প্যারামিটার। জানো অ্যাকচুয়াল প্যারামিটার, এই অ্যাকচুয়াল প্যারামিটার দুটোকে ক্যাচ করছে কে? অ্যাকচুয়াল প্যারামিটার দুটোকে ক্যাচ করছে হচ্ছে আমার এ কমা বি এই ভেরিয়েবলটা, ঠিক আছে? আর আমি তো সি কমা ডি, দেন রিটার্ন সি মাল্টিপ্লাইড, ভালো কথা। তো ফাংশনের আর বডি, হ্যালো, বলছি মাঝে আর মাঝে একটা শোনা যেটা আছে যাচ্ছে না, সেটা হচ্ছে আমার, হ্যাঁ শোনা যাচ্ছে না? মাঝে মাঝে আটকে যাচ্ছে, শোনা যাচ্ছে না। ও নেটওয়ার্ক ইস্যু হতে পারে, বাট রেকর্ড হয়ে থাকবে, ঠিক আছে? রেকর্ডেড দেখে নিস, ওটাতে সমস্যা হবে না, বুঝলি তো? ঠিক আছে। হুম। তো প্রিন্ট মাল অফ, আমি এখানে ভ্যালু বাড়ালাম 4,4, ঠিক আছে? তো এই যে 5 আর 4, এই দুটো হচ্ছে কি আমার অ্যাকচুয়াল প্যারামিটার, অ্যাকচুয়াল প্যারামিটার। তো বিষয়টা বোঝাতে পারছি তো, যে একটা হচ্ছে ফর্মাল প্যারামিটার, একটা হচ্ছে অ্যাকচুয়াল প্যারামিটার। তো আমি যখন ফাংশনটা কল করছি, এটা হচ্ছে আমার একটা সেপারেট ব্লক। এই যে ফাংশনটা আমার যেখানে আছে, এটা হচ্ছে একটা সেপারেট ব্লক, এটা যে কোনো জায়গায় থাকতে পারে। বাট এইটা হচ্ছে আমার যে মূল যে এক্সিকিউশনটা, মানে আমার যখন কোডের যে এক্সিকিউশনটা যখন স্টার্ট হবে, সেটা কোথা থেকে স্টার্ট হবে? এই লাইনটা থেকে স্টার্ট হবে, এই লাইনটা থেকে স্টার্ট হবে। মানে ফার্স্ট ধর তুই কোডটা লিখেছিস, স্ক্রিপ্টটা লিখেছিস পাইথনের, তো ফার্স্ট যে লাইনটা এক্সিকিউট হবে সেটা হচ্ছে এই লাইন, প্রিন্ট মাল অফ 5,4। তো প্রথমে প্রিন্ট মাল অফ 5,4 যখন লাইনটা এক্সিকিউট হবে, তো প্রথমে ইন্টারপ্রিটার কি দেখবে? এখানে একটা ফাংশন আছে, সেটা হচ্ছে মাল। তো মাল ফাংশনটা কি ডিফাইন করা আছে? ইয়েস, কোডে ডিফাইন করা আছে। যদি মাল ফাংশনটা কোডে ডিফাইন না করা থাকে, এখানে কিন্তু এরর দিয়ে দেবে, বুঝতে পারছি? নাও দ্য কোশ্চেন আরাইজেস, হোয়াট ইজ ফাংশন ডেফিনেশন? দিস হোল সিচুয়েশন, এই যে হোল কোড, এই হোল কোডটাই হচ্ছে আমার ফাংশন ডেফিনেশন, বুঝতে পারছি কি বললাম? সেই কারণে এই ডেফ কথাটা লেখা আছে, ডেফ মাল সি কমা ডি, দ্যাট ইজ কল, এই হোল কোডটা এইটাই হচ্ছে আমার ফাংশন ডেফিনেশন। ফার্স্ট যে লাইনটা সেটাকে বলে ফাংশন হেডার, এই ভেরিয়েবলটাকে বলা হয় কি? ফাংশন ভেরিয়েবল বা ফাংশন নেম। আর লাস্ট লাইনটা বা এখানে আরো কিছু লাইন থাকতে পারে, টোটালটাকে কি বলা হয়? ফাংশন বডি। বুঝতে পারছি কি বললাম? তো এটা একটা ব্রিফ ওভারভিউ দিলাম আমি ফাংশনের রেসপেক্টে, ঠিক আছে? এনি ডাউট টিল নাও? মানে কোনটাকে বলে ফাংশন ভেরিয়েবল, কোনটাকে বলে ফাংশন হেডার, কোনটাকে বলে ফাংশন নেম, কোনটা ফাংশন বডি? এনি ডাউট টিল নাও? না না, অসুবিধা নেই। ঠিক আছে। নাও দ্য নেক্সট কোশ্চেন অ্যারাইজ হিয়ার, হোয়াট ইজ রিটার্ন স্টেটমেন্ট? ঠিক আছে, হোয়াট ইজ রিটার্ন স্টেটমেন্ট? কি বলছে? দ্য রিটার্ন স্টেটমেন্ট ইজ ইউজড ইন এ ফাংশন টু সেন্ড এ রেজাল্ট অর ভ্যালু ব্যাক টু দি কলার and exit the function immediately. লাইনটা ভালো করে বুঝবো, লাইনটা ভালো করে বুঝবো। দ্য রিটার্ন স্টেটমেন্ট ইজ ইউজড ইন এ ফাংশন, রিটার্ন স্টেটমেন্ট একটা ফাংশন ইউজ করা হচ্ছে, কেন ইউজ করা হচ্ছে? টু সেন্ড এ ভ্যালু অর টু সেন্ড এ রেজাল্ট ব্যাক টু দ্য কলার। কলার মানে যে কল করছে, মানে যে ফাংশনটা করছে তার কাছে ভ্যালুটা পাঠাচ্ছে, কে পাঠাচ্ছে? রিটার্ন স্টেটমেন্ট পাঠাচ্ছে। কোথা থেকে পাঠাচ্ছে? ফাংশন থেকে পাঠাচ্ছে। ইভেন নট অনলি দ্যাট, এট দ্য এন্ড এক্সিট দ্য ফাংশন ইমিডিয়েটলি। যখনই আমার রিটার্ন স্টেটমেন্ট এক্সিকিউট হচ্ছে, দ্যাট মিনস দ্য ফাংশন হ্যাজ বিন টার্মিনেটেড, ফাংশন কমপ্লিটস ইটস এক্সিকিউশন। বুঝতে পারছি কি বললাম? তার মানে কি? তার মানে এই যে ফাংশন, এই যে ফাংশনটা আমি লিখেছি ডেফ মাল সি কমা ডি, প্রথমে আমার এই ফাংশনটা কল হচ্ছে, এটা হচ্ছে কি? আমার ফাংশন কলিং, এটা হচ্ছে আমার ফাংশন কলিং। এই ফাংশনটা যখন আমার কল হচ্ছে, তখন এই মাল ফাংশনটা আমার চলে আসবে ইন্টারফেস,
কাজটা যখন এখানে চলে আসবে এই ফাংশনটা তখন কি এক্সিকিউট হওয়া শুরু হবে। এই ফাংশনটা যখন এক্সিকিউট হবে এই ফর্মাল প্যারামিটার গুলোর মধ্যে ভ্যালুটা এলো, এখানে 5 এলো, এখানে 4 এলো, তারপরে এর ভিতরে আরো কিছু লাইন থাকতে পারে, প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড হোয়াট এভার, পুরোটা এক্সিকিউট হলো, দেন রিটার্ন বুঝতে পারছি কি বললাম, দেন রিটার্ন। যখন এই রিটার্ন হচ্ছে, রিটার্নে কি সি মাল্টিপ্লাইড বাই ডি, তার মানে সি মাল্টিপ্লাইড বাই ডি আগে ক্যালকুলেট হবে, 5 মাল্টিপ্লাইড বাই 4, 5 multiplied by that is 20, then that means return 20 মানে কি, মানে এই যে ফাংশনটা কল হয়েছে, কে কল করছে, ইউজার কল করছে ফাংশনকে, ভেরিয়েবল কল করতে পারে, মানে তুই বিষয়টাকে এভাবে লিখতে পারিস যে রেজাল্ট হচ্ছে একটা ভেরিয়েবল যেটা কল করছে মাল অফ, লিখতে পারিস। তার মানে এই যে মাল অফ 3,4 যখন তুই ফাংশনটাকে কল করলি, এর একটা রিটার্ন ভ্যালু আছে, সেই রিটার্ন ভ্যালুটা এখানে চলে আসলো, 3 4 কত 12, স্টোর হলো কোথায়, রেজাল্ট। ঠিক আছে, মানে খুব সহজ ভাষায় দেখলে, যেটা আমাদের মেমোরি সেগমেন্টে অনেকদিন আগে বুঝিয়েছিলাম, যে আমাদের যখন কোডগুলো এক্সিকিউট হয় কি হয়, আমার মেমোরিতে গিয়ে স্টোর হয়। ঠিক আছে, তো প্রথমে আমার কি আসবে, আমার ফাংশনটা এখানে লেখা আছে, ধর ডেফ মাল্টিপ্লাই এটা ওটা সেটা, এখানে রিটার্ন স্টেটমেন্টটা আছে। ঠিক আছে, যে আমার যে মেইন ফাংশন মানে আমি এইটাকে আমি মেইন ফাংশন ধরছি। ঠিক আছে, সেই সি প্রোগ্রামে মেইন ফাংশন পড়েছিলাম, অলওয়েজ দ্য প্রোগ্রামস, মানে আমার যে প্রোগ্রাম সেটা সবসময় এক্সিকিউশনটা স্টার্ট করছে কোথা থেকে, মেইন ফাংশন থেকে। তো এক্সপ্লিসিটলি ট্যাগ করি, মানে এই ফাংশনটাকে যদি বাদ দিই, তাহলে এইটা হচ্ছে আমার কি মেইন ফাংশনের মধ্যে পড়ছে। বাট পাইথনে সেটা মেইন ফাংশন থাকে, আমার ডিক্লেয়ার করার দরকার পড়ে না, বিকজ পাইথন ইজ অ্যান ইন্টেলিজেন্ট ল্যাঙ্গুয়েজ। পিকচারটা বোঝানো, আমার যে মেইন ফাংশনটা আছে এখান থেকে আমি কল করছি রেজাল্ট অ্যাসাইন উইথ মাল অফ 3,4, কল কোথায় যাবে থেকে, এগুলো যখন কম্পিউটার সায়েন্স বা অ্যাপ্লিকেশন নিয়ে পড়বি আরো ডিটেলসে আছে। ঠিক আছে, যদি কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ি, যদি আমি ডিক্লেয়ার করে দেবো সব, আরো ভালো করে বুঝিয়ে দেবো। আমি জাস্ট এখন ব্রিফলি বোঝানোর চেষ্টা করছি যে ইন্টারনালি কিভাবে কাজটা হয়। তো প্রথম যেটা হয় সেটা হচ্ছে আমার মেইন ফাংশন। ঠিক আছে, মেইন ফাংশন মানে আমার যে মেইন যে স্টেটমেন্টটা আছে, যে রেজাল্ট অ্যাসাইন উইথ মাল অফ 3,4, দেন এই ফাংশনটা কল হয়, দেন আমার এই ফাংশনটা এক্সিকিউট হয়। ঠিক আছে, দেন আমার এই ফাংশন যখন এক্সিকিউট হয়, রিটার্ন ভ্যালু থেকে ভ্যালুটা এখানে আবার ব্যাক করে এবং টপ অফ দ্য স্ট্যাক ডিলিট হয়ে যায়। এবার তুই আমাকে একটা প্রশ্ন করতে পারিস যে দাদা, যদি আমার ফাংশনটা প্রথমে ডিফাইন না করা থাকে, যখন আমি মাল ফাংশনটাকে কল করছি তখন তো এরর চলে আসতে পারে। ঠিক আছে, ভেরি গুড কোশ্চেন। তো আমি তখন এটা বলি যে একটা, আমার যে মেমোরি মানে কম্পিউটারের যে মেমোরি, তার 4টে সেগমেন্ট থাকে, কোড সেগমেন্ট, হিপ সেগমেন্ট, ডেটা সেগমেন্ট, স্ট্যাক সেগমেন্ট। তো একদম নিচে থাকে হচ্ছে কোড সেগমেন্ট, যেখানে সমস্ত কোড মানে স্টোর করা থাকে, মানে তুই যা যা লিখেছিস কোড, তোর কম্পিউটারে যা যা আছে সব স্টোর করা থাকে। ধর তুই যে ফাইলটা লিখেছিস, যে ডট পিওয়াই ফাইল, মানে এটা একটা ডট পিওয়াই ফাইলে স্টোর হবে। এই ডট পিওয়াই ফাইলটা কোথায় স্টোর থাকে, কোড সেগমেন্টে স্টোর থাকে। ঠিক আছে, দেন স্ট্যাক সেগমেন্টে গিয়ে, স্ট্যাক সেগমেন্ট একদম টপে থাকে, এই এক্সিকিউট হওয়া শুরু হয়, এই স্ট্যাক সেগমেন্টে কোড এক্সিকিউট হওয়া শুরু হয়। ঠিক আছে, তো কোড যখন এক্সিকিউট হচ্ছে মেমোরিতে কিন্তু কোডটা প্রেজেন্ট আছে। তো ফাংশনটা যখন কল হচ্ছে, ইন্টারপ্রিটার এটা ধরে নিচ্ছে যে কোড সেগমেন্টে কোডটা এক্সিকিউট আছে, সো দেয়ার উইল বি নো মিসিং ভ্যালু। তো সেই কারণে যখন আমার এই স্ট্যাক সেগমেন্ট আমি আসছি, মানে এই স্ট্যাক সেগমেন্ট ছোটটাকে আমি বড় করে দেখছি। ঠিক আছে, মানে এই ছোটটাকে আমি বড় করে জুম করে দেখছি এখানে। তো সেই কারণে এখান থেকে যখন আমার ফাংশনটা কল হয়, টপ অফ দ্য স্ট্যাক এই ফাংশনটা আমার ডিফাইন হয়, মানে ফাংশন ডিফাইন হচ্ছে মানে মেমোরি অ্যালোকেট হচ্ছে। বুঝতে পারছি কি বললাম, সেই মেমোরি অ্যালোকেট হচ্ছে, এখানে ক্যালকুলেশন হচ্ছে, হয়ে আমার ভ্যালুটা রিটার্ন হচ্ছে কোথায়, মেইন ফাংশনে। যখন রিটার্ন হচ্ছে মেইন ফাংশনের সাথে সাথে কিন্তু এখানে যে মেমোরি অ্যালোকেট হয়েছিল সেটা কিন্তু ডি অ্যালোকেট হয়ে যাবে। সিমিলারলি যখন আমার এই মেইন ফাংশনটা এক্সিকিউট হয়ে যাচ্ছে, মানে তোর রেজাল্টটা পেয়ে যাচ্ছিস, প্রিন্ট হয়ে যাচ্ছে, এভরিথিং হয়ে যাচ্ছে, সাথে সাথে কিন্তু এটাও ডি অ্যালোকেট হয়ে যাবে এক্সিস্টেন্স। ঠিক আছে, তো সেই কারণে রিটার্ন স্টেটমেন্টের কাজ হচ্ছে আমার কি, ফাংশনটাকে টার্মিনেট করা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। বুঝতে পারছি কি বললাম, তো দেখ মধ্যে লাগাতে পারি, আমি লুপের মধ্যে চালাতে পারি, আমি নেস্টেড ইফ এলস এর মধ্যে চালাতে পারি। মানে রিটার্ন স্টেটমেন্ট একটা বিরাট পাওয়ারফুল স্টেটমেন্ট। ব্রেক কন্টিনিউ যেমন একটা পাওয়ারফুল স্টেটমেন্ট একটা লুপকে ব্রেক করার জন্য, কন্টিনিউ করার জন্য, ঠিক সেরকমই এই রিটার্ন স্টেটমেন্ট একটা খুব পাওয়ারফুল স্টেটমেন্ট আমার এই ফাংশন টার্মিনেশনের জন্য।
ঠিক আছে, তো ব্রিফলি আমি জাস্ট ডিফাইন করছি। return statement is used to define is used in a function to send a result or value back to the caller and exit the function immediately. ঠিক আছে, এটা হচ্ছে বেসিক সিনট্যাক্স আমার রিটার্ন স্টেটমেন্টের, এটা হচ্ছে বেসিক সিনট্যাক্স যেটা পরের যে সেলটাতে রয়েছে, তারপরে কোলন, তারপরে রিটার্ন ভ্যালু, দেন রিটার্নের সিঙ্গেল ভ্যালু। তো রিটার্নের সিঙ্গেল ভ্যালু, আমার এই যে রিটার্ন স্টেটমেন্ট সিঙ্গেল ভ্যালু রিটার্ন করতে পারে, মাল্টিপল ভ্যালু রিটার্ন করতে পারে, মানে এন নাম্বার অফ ভ্যালুস রিটার্ন করতে পারে। সেটা কিভাবে হয়, তার কিছু সিনট্যাক্স রয়েছে। রিটার্নের সিঙ্গেল ভ্যালু, এই যে আমার ডেফ অ্যাড এ কমা বি, রিটার্ন এ প্লাস বি, এখানে কতগুলো ভ্যালু রিটার্ন হচ্ছে, এখানে একটাই ভ্যালু রিটার্ন হচ্ছে, বিটা আমার সামেশন হচ্ছে, দেন রিটার্ন এ প্লাস বি, মানে এ প্লাস বি যে রেজাল্টটা সেইটা রিটার্ন হচ্ছে। কোথায় রেজাল্টটা রিটার্ন হচ্ছে, এই যে রেজাল্ট হচ্ছে একটা ভেরিয়েবল, সেখানে রিটার্ন হচ্ছে। ঠিক আছে, তো আমি যদি কোডটাকে এক্সিকিউট করি, যেটা হবে সেটা, এবার তুই এখানে ইউজার ইনপুটও নিতে পারিস, মানে তুই দুটো নাম আর নাম টু নিতে পারিস, মানে তুই এখানে নিতে পারিস এরকম, ধর তুই এখানে নিলি নাম ওয়ান অ্যাসাইন উইথ ইনপুট এন্টার এ নাম্বার। ওকে, দেন তুই এখানে নাম টু নিতে পারিস, নাম টু অ্যাসাইন উইথ int of input enter another number, enter another number. ওকে, অ্যাসাইন উইথ নাম ওয়ান নাম টু করতে পারিস, অ্যাড অফ নাম ওয়ান কমা, এই যে এই অ্যাসাইন উইথ নাম ওয়ান নাম টু, এটা হচ্ছে কি আমার ফাংশন কলিং, ভ্যালু রিটার্ন হবে, এই সেই রিটার্ন সেটা স্টোর করছি কোথায়, রেজাল্ট এই ভেরিয়েবলটাতে স্টোর করছি। বুঝা যাচ্ছে কি বললাম, এটা এখন মিনিংলেস। এক্সিকিউট করি, প্রথমে কি আছে, নাম্বার আমি 3 দিলাম, 4 দিলাম, তাহলে আমার টোটাল রেজাল্ট কত হলো, 3 এর 7 যেরকমটা হয়। রিটার্ন, এটা হচ্ছে মাল্টিপল ভ্যালু রিটার্ন। ঠিক আছে, দেখ কি হচ্ছে এখানে, আমার গেট ইউজার, এটা হচ্ছে আমার ফাংশন ইউজার, আমি নেম অ্যালিস এজ 25 রিটার্ন নেম কমা, ঠিক আছে, তার নেম ইউজার গেট ইউজার, গেট ইউজার ফাংশনটাকে যখন কল করছিস তখন কি হচ্ছে, এই যে ইউজার নেম এই ভ্যালুটা অ্যাসাইন হচ্ছে, আর এজ অ্যাসাইন হচ্ছে। ঠিক আছে, দেন তোর নেম আর এজটা প্রিন্ট হচ্ছে, এটা হচ্ছে আমার কি মাল্টিপল রিটার্ন। বুঝতে পারছি, এটা হচ্ছে আমার মাল্টিপল রিটার্ন। আর এটা হচ্ছে রিটার্ন উইদাউট এ ভ্যালু, মানে আমি কিছু রিটার্ন নাও, দেখ ভালো করে, ফাংশনটার নাম হচ্ছে আমার, এটা হচ্ছে কি ফরমাল প্যারামিটার, ফরমাল প্যারামিটার হচ্ছে নেম, তারপরে কি করছি ইফ নট নেম, মানে আমার যদি নেমে কিছু না আসে, কোনো স্ট্রিং বা ক্যারেক্টার হোয়াটএভার যদি কিছু না আসে, তাহলে সিম্পলি রিটার্ন, সিম্পলি রিটার্ন, মানে রিটার্নের পরে কিন্তু আর কিছু লেখা নেই, দেখতে পাচ্ছিস, তার কিচ্ছু না পরে কিন্তু, মানে শুধু রিটার্ন করবে, কোনো ভ্যালু কিচ্ছু হবে না। এল হয়ে যায়, তাহলে এলসে কি আছে, প্রিন্ট এফ স্ট্রিং, এফ স্ট্রিং কি সেটা পরে আসছি আমি, আজকে এফ স্ট্রিংটা বোঝাবো। হ্যালো নেম, ধর তুই গ্রিট এই ফাংশনটাকে কল করছিস, গ্রিট অফ জন যদি কল করিস, তাহলে নেমে আমার জন এলো কথা, তার মানে নেম ভেরিয়েবলটাতে যত, কারণ নটে, নট নেম মানে কি, নেমে আমার স্টোর ভ্যালু আছে,
তাহলে নট নেম তখন কি হবে, ফলস হয়ে যাবে সাথে সাথে তখন। কিন্তু কিন্তু যদি আমি ধর এই যে এখানে আমি কিচ্ছু দিইনি, শুধুমাত্র এখানে কি আছে, কিচ্ছু নেই, কোনো স্ট্রিং ক্যারেক্টার কিচ্ছু নেই, আমি যদি এইটা পাস করি কিছু স্টোর হচ্ছে না, তাহলে ইফ নট নেম এটা ট্রু হয়ে যাচ্ছে, সেই কারণে রিটার্নস নাথিং। ঠিক আছে, স্পেশালি এই যে এবং ওভারঅল রিটার্ন রিলেটেড কোনো ডাউট আছে কিনা বল। না, অসুবিধা নেই। এক্সাম্পল 3টা যেটা রিটার্ন উইদাউট এ ভ্যালু, এটা বুঝতে পেরেছিস তো? হুম। এখানে মানে নট নেমটা মানে কি, নট নেম, ইফ নট নেম এটা চেক করছে কি, মানে আমার যে নেম ভেরিয়েবলটা সেটা কিছু স্টোর করছে কি করছে না সেটা চেক করছে। ঠিক আছে, যদি কিছু স্টোর করে তাহলে ইফ স্টেটমেন্ট ফলস হয়ে যাবে, প্রিন্ট স্টেটমেন্টটা এক্সিকিউট হবে। যদি কিছু স্টোর না থাকে তবে ইফ স্টেটমেন্টটা ট্রু হবে, তাহলে আমার রিটার্ন নাথিং হবে। ঠিক আছে, এটা হচ্ছে রিটার্ন উইদাউট এ ভ্যালু। এরপরে যেটা আসছে যে let us explore how the return statement works inside loop and conditionals in Python function. ঠিক আছে, এটা আমি এক্সট্রা অ্যাড করেছি যেটা তোর বইতে নেই। ঠিক আছে, যে আমার রিটার্ন স্টেটমেন্টটা লুপের মধ্যে বা কন্ডিশন, যেমন রিটার্ন প্রথম যে এক্সাম্পলটা আমি দিয়েছি সেটা হচ্ছে রিটার্ন ইনসাইড অ্যান ইফ স্টেটমেন্ট, স্টেটমেন্টের মধ্যে রিটার্ন দেখ। তো তুই আমাকে জাস্ট মাইকটা অন করে জাস্ট বল এই কোড কোথা থেকে এক্সিকিউশনটা স্টার্ট হবে, এই যে ফার্স্ট যে কোডটা আছে কোন লাইন থেকে এক্সিকিউশনটা স্টার্ট হবে এই কোডে। এখানে ওই মেনলি ইফ ইফ যে হচ্ছে এন, যে ওই 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 লাইনটা ওখান থেকে কি রিটার্ন ট্রু? না 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 না, এই লাইন থেকে এক্সিকিউশনটা স্টার্ট হবে। ঠিক আছে, আমি এখানে কমেন্ট করে দিচ্ছি, the code will be executed from this line। বুঝতে পারছি কি বললাম? প্রথমে এই যে প্রিন্ট ইজ ইভেন অফ 4, প্রিন্ট ইজ ইভেন অফ 5 এটা এক্সিকিউট হবে, কল করা হবে, মানে কোডটা বাই মেমোরিতে আছে সেটা ধরে নিয়ে এগোনো। তারপরে গিয়ে আমি ফাংশনটা আমার মেমোরিতে লেখা আছে, ইভেন এই কোডটা পুরোটাই মেমোরি আছে, তারপরে আমার সবকিছু এক্সিকিউট হচ্ছে। ঠিক আছে, সো ইজ ইভেন্টটা যখন আমার এক্সিকিউট হচ্ছে তখন ইজ ইভেন্ট ফাংশনে এলো, এনটা হচ্ছে আমার ফর্মাল প্যারামিটার, এই যে 4 এটা হচ্ছে 4 সেটা হচ্ছে আমার কি অ্যাকচুয়াল প্যারামিটার। তো এখানে এন এর ভ্যালু কত হবে, 4 হবে। তো ইফ এন মড টু ইকুয়াল ইকুয়াল টু 0, মানে 4 মড টু ইকুয়াল ইকুয়াল টু 0, ট্রু না ফলস, ট্রু, তাহলে রিটার্ন ট্রু হবে। ঠিক সেরকমই যখন ইজ ইভেন্ট 5 হবে তাহলে 5 এর ক্ষেত্রে n এর ভ্যালু 5 হবে, ফাংশনটা কল হলো 5 হলো, দেন 5 ইকুয়াল টু 0 ফলস, তাহলে রিটার্ন কি হবে, ফলস হবে। ঠিক আছে, তারপর ইনসাইড এ লুপেরটা একা একা ট্রাই করবি, এখানে একটা লিস্ট আছে 1 3 5 8 9। ঠিক আছে, আমি ফার্স্ট ইভেন নাম্বার আমি টেস্ট করছি, ফার্স্ট ইভেন নাম্বার কোনটা। তো ফর নাম ইন নাম্বারস, এই নামটা কি লুপ ইটারেটর, ইন নাম্বারসটা কি আমার এই যে যে ভেরিয়েবলটা আমি নিচ্ছি ফর্মাল প্যারামিটারে, মানে এইটা হচ্ছে কি আমার ফাইন ফার্স্ট ইভেন্ট, এটা হচ্ছে ফাংশন নেম। ফাংশন নেমের ভিতরে যেটা আছে এটা কি, এটা হচ্ছে আমার অ্যাকচুয়াল প্যারামিটার, এটা কি একটা লিস্ট, এই লিস্টটাকে কে ধরছে, এই লিস্টটাকে ধরছে নাম্বার, এই ভেরিয়েবলটা যেটা হচ্ছে আমার ফর্মাল প্যারামিটার। সেই ফর্মাল প্যারামিটার তার মানে কি এখন একটা লিস্ট হয়ে গেল। ঠিক আছে, তো ফর নাম ইন নাম্বারস আমি কি চেক করছি, নাম মড টু ইকুয়াল ইকুয়াল টু 0, দেন রিটার্ন নাম। বুঝতে পারছি, তখন আমার একদম যে ফার্স্ট নাম্বার যেটা ইভেন নাম্বার, ফার্স্ট ইভেন নাম্বার রিটার্ন করবে, মানে প্রথমে 1 দিয়ে চেক হবে, তারপরে 3 দিয়ে চেক হবে, 5 দিয়ে চেক হবে, সবার ক্ষেত্রে কি হবে, ফলস হবে, এক্সেপ্ট 8। যখন 8 মড টু ইকুয়াল ইকুয়াল টু 0 হবে তখন
রিটার্ন 8 করবে, ঠিক আছে। যদি আমার লিস্টে, পরেরটা দেখ, যদি আমার লিস্টে কোনো ইভেন্ট নাম্বার না থাকে তাহলে কি করবে, রিটার্ন নান, রিটার্ন নান, ঠিক আছে। মানে এই ফর লুপটা যদি ফেল হয়ে যায় কমপ্লিটলি, যদি ফর লুপটা কমপ্লিটলি ফেল হয়ে যায় তখন রিটার্ন নান। যদি ফর লুপটা পাস হয়ে যায় তাহলে এই যে রিটার্ন নাম, যে ফার্স্ট যে রিটার্ন স্টেটমেন্টটা, আমি যেটাকে মার্ক করছি, এই রিটার্নের পরে কিন্তু আর কোনো কোড এক্সিকিউট হবে না, কোনো কোড এক্সিকিউট হবে না, এই ফাংশনের কোনো কোড এক্সিকিউট হবে না। যেটা আমার রিটার্ন স্টেটমেন্টের ডেফিনেশনে বলা আছে যে আফটার দ্য রিটার্ন স্টেটমেন্ট দ্য ফাংশন স্টপড। বুঝতে পারছি তো, মানে এই রিটার্ন স্টেটমেন্টটা যদি এক্সিকিউট হয়, এই এই চলে গেল, এই এক্সিকিউট হয় তাহলে এই রিটার্ন স্টেটমেন্টটা এক্সিকিউট হবে না, এটা এক্সিকিউট হবে না, এটা এক্সিকিউট হয়নি। বুঝতে পারছি তো কি বললাম। এরপরে আছে কন্ডিশন মধ্যে মাল্টিপল রিটার্ন, এটা খুবই সিম্পল, এটা যেটা আমরা এই ইফ এলিফ দিয়ে করি, এটা তুই নিজে দেখে নিস, বাট খুব ক্রুশিয়াল হচ্ছে কিন্তু এইটা খুব ইম্পর্টেন্ট একটা কোড এটা, ঠিক আছে। কোড কিন্তু দিয়ে আউটপুট বের করতে বলবে। এই কোডে ঝটাপট আমাকে দেখে একবার জানা, দেন আমি এগোচ্ছি এই কোডটাতে। ভালো করে দেখ, যদি কোনো ডাউট আছে ডাউটটাকে বল। এই এক্সিকিউশনটা স্টার্ট হবে এই 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 ঠিক আছে। এইটা হচ্ছে এই যে ডেভ থেকে শুরু করে এই রিটার্ন অবধি হচ্ছে, ঠিক আছে, বুঝেছি। এখান থেকে আমার মেইন ফাংশন, এখান থেকে আমার মেইন ফাংশন, ঠিক আছে। তার মানে প্রথম লাইনটা এটা এক্সিকিউট হবে, তারপরে এটা এক্সিকিউট হবে, এটা প্রিন্ট, এটা হচ্ছে তোমার ফাংশন নেম, স্টিফেন এটা হচ্ছে ফাংশন নেম, তার ভিতরে কি লিস্ট, সেই লিস্টটাকে কে ধরছে, নাম্বারটা লিস্ট হয়ে গেল, তারপরে আমি সিম্পল লিস্ট ট্রাভার্সাল। নেক্সট সামারিটা একবার দেখে নিই আমরা। return exits the function immediately, খুব ইম্পর্টেন্ট এই লাইনটা, return exits the function immediately, it can be used in if else, for while, try, except, বুঝতে পারছি। so you can have multiple return statement but only one will run parcel, যেটা খুবই, মাল্টিপল রিটার্ন স্টেটমেন্ট বাট অনলি ওয়ান উইল রান পার্সেল, যেটা এই কোডে যেটা রয়েছে, এই যে এই যে ফাংশনটা, এই যে ডে ফাইন ফার্স্ট ইভেন্ট নাম্বার, এই ফাংশনটাতে কিন্তু মাল্টিপল রিটার্ন স্টেটমেন্ট আছে, বাট এখানে কিন্তু যে কোনো একটা রিটার্ন স্টেটমেন্টই আমার এক্সিকিউট করছে। Yes, sir. হুম, এই এখানে আমার মাল্টিপল রিটার্ন স্টেটমেন্ট আছে, এই ফাংশনটাতে মাল্টিপল রিটার্ন স্টেটমেন্ট আছে, বাট যে কোনো একটা রিটার্ন স্টেটমেন্ট এক্সিকিউট করছে, ঠিক আছে। এইটাই আর কি খুব ইম্পর্টেন্ট একটা স্টেটমেন্ট রিগার্ডিং দ্য রিটার্ন। নাও নেক্সট, ডিফারেন্স বিটুইন ফাংশনস এন্ড মেথড, ফাংশন আর মেথডের মধ্যে ডিফারেন্স। The main difference between functions and methods in Python lies that they are defined, মানে কোথায় মেথড আমার কোথায় ডিফাইন করা হচ্ছে এবং কিভাবে সেটা ইউজ করা হচ্ছে, কোথায় সেটা ইউজ করা হচ্ছে, ঠিক আছে। ফাংশন কি বলছে, এ ফাংশন ইজ এ ব্লক অফ কোড দ্যাট ইজ ডিফাইন্ড আউটসাইড অফ এ ক্লাস, যেটা সিলেবাসে নেই সেই কারণে আমি বোঝাতে পারছি, এটা এখানে আছে ক্লাস অবজেক্টের একটা এক্সাম্পল আমি দিচ্ছি, আমাকে ডেফিনেশনটা আউটসাইড এ ক্লাস, ঠিক আছে। এই যে যতগুলো ফাংশন, কোথাও কিন্তু ক্লাস আমি ওয়ার্ডটা ইউজ করি বা ক্লাসের যে স্কোপ আমরা ডিফাইন করিনি। তো কমপ্লিটলি আমার যে ফাংশনটা এক্সিকিউট হচ্ছে, যে কোনো ফাংশন আমার ডিফাইন, এক্সিকিউশন, ফাংশন বডি, কমপ্লিটলি ইট ইজ আউটসাইড অফ দ্য ক্লাস, আউটসাইড অফ।
তো ইট ক্যান বি কল ইন্ডিপেন্ডেন্ট, যেটা আমি প্রথমেই ফাংশনের ডেফিনেশনে রয়েছে, ফাংশন এটা কল করা যায় এবং মে অর মে নট টেক আর্গুমেন্ট, মানে ফাংশন আর্গুমেন্ট নিতেও পারে, নাও নিতে পারে, ঠিক আছে। বাট হোয়াট ইজ মেথড? অলসো এ ফাংশন, খুব ইম্পর্টেন্ট। মেথড ইজ এ ফাংশন inside a class and is associated with an object. হচ্ছে একটা ফাংশন, বাট এটা কি থাকে, একটা ক্লাসের মধ্যে থাকে এবং এটাকে কল করা হয় উইথ এন অবজেক্ট, ঠিক আছে। সেটা আমরা আসছি, এটা হচ্ছে একটা মেথডের এক্সাম্পল। দিস ইজ অ্যান এক্সাম্পল অফ এ মেথড। ক্লাস এটা হচ্ছে ক্লাসের একটা ডেফিনেশন, সিমিলার লাইক কি বলে ফাংশন, বাট ক্লাস ইজ মোর পাওয়ারফুল দ্যান ফাংশন। ইভেন ক্লাস ইজ মোর পাওয়ারফুল দ্যান স্ট্রাকচার ইউনিয়ন, which we have studied in C programming. আমরা সি প্রোগ্রামিং এ যে স্ট্রাকচার ইউনিয়ন পড়েছি তার থেকেও কিন্তু ডেঞ্জারাস হচ্ছে ক্লাস, কারণ ক্লাস দিয়ে প্রচুর কিছু করা যায়, প্রচুর, মানে পুরো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংটাই দাঁড়িয়ে আছে ক্লাস অবজেক্টের উপর, ঠিক আছে। এই যে ক্লাস ক্যালকুলেটর, এর ভিতরে আমি একটা ফাংশন ডিফাইন করেছি, এই যে ডেফ মাল্টিপ্লাই। এই যে ফাংশনটা যেটা ডিফাইন করেছি, দ্যাট ইজ কল্ড এ মেথড। ইট ইজ এ মেথড and it is a function itself, and it's a function also. বিষয়টা বোঝাতে পারছি তো? মানে এই যে ফাংশনটা, এবার যদি আমি অ্যাক্সেস করতে চাই, হাউ ক্যান আই অ্যাক্সেস? তখন এই যে হোয়াট ইজ ক্যালসি? দিস ক্যালসি ইজ নাথিং বাট এ object of this class. So calc is an object, calculator, বুঝতে পারছি তো? এই যে ক্যালসিটা, এইটা হচ্ছে আমার অবজেক্ট, মানে আমার এই সেটাকে যদি আমি অ্যাক্সেস করতে চাই, অ্যাক্সেস মানে সে ভিতরকার এলিমেন্ট গুলোকে আমি কাজ করতে চাই, ভিতরকার এলিমেন্ট গুলোকে আমি খেলা, সে অবজেক্টটাকে ডিফাইন করতে হয়, ক্যালসি অ্যাসাইন উইথ ক্যালকুলেটর, এরকম ভাবে। দেন রেজাল্ট নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি, ক্যালসি ডট মাল্টিপ্লাই 3,4। যে লাইনটা এখানে লেখা আছে যে মেথড ইজ কল্ড ইউজিং দ্য ডট অপারেটর অন অ্যান অবজেক্ট দ্যাট ইজ ইনস্ট্যান্স ক্লাস। হোয়াট ইজ ইনস্ট্যান্স অফ এ ক্লাস? অবজেক্ট ইজ কল্ড, ঠিক আছে। মানে এই যে ক্যালসি যেটা, এই যে ক্যালসি যেটা, ক্যালসি ইজ দ্য ইনস্ট্যান্স অফ দিস ক্লাস। হুইচ ক্লাস? ক্যালকুলেটর ক্লাস। কি বললাম? দ্যাট ক্যালসি ডট মাল্টিপ্লাই, এই যে আমরা মেথডটাকে কল করছি, ফাংশনটাকে কল করছি, সেই ফাংশনটা কলিং এর প্রসেস হচ্ছে এটা, মাল্টিপ্লাই। এটা হচ্ছে কি আমার 3, অ্যাকচুয়াল প্যারামিটার, এ কমা বি হচ্ছে আমার ফর্মাল প্যারামিটার, আর সেলফটা লিখতে হচ্ছে এই কারণেই, কারণ দিস ইজ এ মেথড হুইচ ইজ ক্লাস, সেই কারণে, ঠিক আছে। তো দ্যাট ইজ দ্য বেস্ট বিটুইন মেথড অ্যান্ড, জাস্ট তোদের বইতে 2 লাইন, সন্ময় কুণ্ডুর বইতে আমি ইন ডিটেলস এখানে এক্সপ্লেইন করে দিলাম হোয়াট ইজ এ মেথড অ্যান্ড হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন মেথড অ্যান্ড ফাংশন। দুটোই এক, ফাংশনও এক, মেথডও এক, বাট কি মেইন ডিফারেন্স হচ্ছে মেথডটা হচ্ছে আমার যে ফাংশনটা আমার একটা ক্লাসের মধ্যে থাকবে এবং ওই ক্লাসের ভিতর থেকে ওই ফাংশনটাকে আমার অ্যাক্সেস করার জন্য একটা অবজেক্টের দরকার হবে এবং সেই অবজেক্টের থ্রু আমি সেই ফাংশনটাকে ইউজ করতে পারবো। এই টাইপের ফাংশনটাকেই বলা হয় কি আমার মেথড। কথা হচ্ছে কি বললাম, কারণ এখান থেকে সেই আমাদের যে সব খাড়ি খারক, কিন্তু সব খারক খার নয়, ফাংশন, হ্যাঁ but হ্যাঁ all functions are not methods, ঠিক আছে। that is a very important line. All are functions, but all functions are not methods. আরে ভগবান, মেথডের নামটা ভুল করে
হুম, ঠিক আছে। তাহলে মেথড কাকে বলে? মেথড টাইপের ফাংশন এইটা যাকে অ্যাক্সেস করার জন্য আমার একটা অবজেক্টের দরকার হয়, ঠিক আছে, সেটাকে বলে মেথড। দ্যাটস ইট। দেখো এটা একটা সিম্পল কোড, আমি জাস্ট এক্সিকিউট করছিলাম যে এক্স ওয়াই জেড একটা ফাংশন, এক্স ওয়াই জেড ফাংশনটাকে যদি কল করি তাহলে হ্যালো ওয়ার্ল্ড মাল্টিপ্লাই হবে এটা, ঠিক আছে। মানে আমার যে ফাংশন থেকে সবসময় যে রিটার্ন স্টেটমেন্ট লিখতেই হবে তা নয়, ঠিক আছে। মানে এই যে কোডটা, এই ছোট্ট কোডটার কাজ হচ্ছে কি, জাস্ট হ্যালো ওয়ার্ল্ড মাল্টিপ্লাইড বাই আই। হোয়াট ইজ আই? আমার যে এক্স ওয়াই জেড ফাংশনটাকে যখন কল করছি সেখানে যে প্যারামিটারটা থাকছে, অ্যাকচুয়াল প্যারামিটার, এখানে স্টেটমেন্ট নেই। তাহলে এখান থেকে একটা ফাংশন যে তার মধ্যে রিটার্ন স্টেটমেন্ট থাকবে এরকমটা নয়। আমার ফাংশন নর্মাল কিছু প্রিন্ট করতে পারে, কিছু প্রিন্ট নাও করতে পারে। মানে আমার ফাংশনের উপর আমার সম্পূর্ণ অধিকার আছে, আমি সেটা কিভাবে ইউজ করব। পরিষ্কার বিষয়টা? এই তো যতটুকু আমরা পড়লাম, ফাংশন ডেফিনেশন, ফাংশন বডি, রিটার্ন স্টেটমেন্ট, তারপরে হচ্ছে গিয়ে ডিফারেন্স বিটুইন ফাংশন এন্ড মেথড, ঠিক আছে, অল বেসিক ইন্ট্রোডাকশন টু ফাংশন। এরপরে কিন্তু আমরা আরো ডেপথে যাব। ডেপথে যাওয়ার আগে জাস্ট কুইকলি বলে দাও কি ডাউট আছে টিল নাও, ঢুকবো আরো। না, তেমন ডাউট নেই। হ্যাঁ, তেমন ডাউট নেই। যদি কোনো কিছু ভুলে যাও, ভিডিওটা সম্পূর্ণ রেকর্ড থাকবে, যতবার খুশি দেখে নাও, ঠিক আছে। তো আমরা টিল নাও কি কি দেখলাম? ওভারভিউ, আমরা ফাংশনের একটা ওভারভিউ পেয়েছি। এটা ফাংশনের ভিতরকার জিনিস। ফাংশন আছে, আমার ম্যাক্সিমাম টাইম মাল ডিভ এসব নিয়ে কাজ করবো, কমা বি, দেন এন্ড আমি কল করছি যে 4,5। এটুকু তো বোঝা গেছে সিনট্যাক্সটা, ঠিক আছে। দিয়ে এই যে এটাকে কি বলে আমার ফর্মাল প্যারামিটার, সরি, এটাকে বলা অ্যাকচুয়াল প্যারামিটার, আর এই ভেরিয়েবল দুটোকে বলা হচ্ছে আমার ফর্মাল প্যারামিটার। মানে ফর্মাল প্যারামিটারটা হচ্ছে কি আমার ওয়ান কাইন্ড অফ জেনুইনিটি। মানে আমার অ্যাকচুয়াল প্যারামিটারে যেটা দেব সেটা আমার ফর্মাল প্যারামিটারে হোল্ড করবে। বাংলা কথা মানে আমি এখানে অ্যাড অফ 10,9 করতে পারি, যা খুশি করতে পারি, যা খুশি ফাংশন কলিং, সেটা আমার ফর্মাল প্যারামিটারকে হোল্ড করবে। দ্যাট ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন অ্যাকচুয়াল প্যারামিটার আর ফর্মাল প্যারামিটার। আমি ডেফিনেশনটা একবার জাস্ট, তো প্যারামিটার বলছে দিস আর প্লেস হোল্ডার্স ডিফাইন ইন দ্য ফাংশন ডেফিনেশন। মানে এই যে ফাংশন ডেফিনেশনে এটা প্লেস হোল্ডার, নেম ইজ এ নেম ইজ এ প্যারামিটার, হোয়াট দ্য ফাংশন এক্সপেক্ট, মানে আমার ফাংশন কি করছে সেটা ডিফাইন করছে। কে ডিফাইন করছে? প্যারামিটার ডিফাইন করছে। বুঝতে পারছি কি বললাম? হোয়াট ইজ আর্গুমেন্ট? হোয়াট ইজ আর্গুমেন্ট? আমি যে যে ফাংশনটাকে কল করছি, এই যে ফাংশনটাকে আমি কল করছি, ফাংশনটাকে যখন, that is called the argument. It's called the argument. So these are the actual values you pass to the function when calling it. আমি যখন ফাংশনটাকে কল করছি তখন যে অ্যাকচুয়াল ভ্যালুটা পাস করছে, দ্যাট ইজ কল দ্য আর্গুমেন্ট। সেটাই হচ্ছে কি আমার অ্যাকচুয়াল প্যারামিটার। বুঝতে পারছি কি বললাম? ফর্মাল প্যারামিটার যেটা বললাম, ফর্মাল প্যারামিটারটা হচ্ছে যে নেম ইজ কল ফর্মাল প্যারামিটার। আমি ভিতরে যাচ্ছি না। দিস আর দি ভেরিয়েবল নেমস, দিস ফাংশন ডেফিনেশনে যে আমার ভেরিয়েবল নামগুলো থাকে,
এই যে def দিয়ে যেটা স্টার্ট হচ্ছে, def দিয়ে ফাংশন যেটা ডিফাইন করছি, দ্যাট ইজ কল ফাংশন ডেফিনেশন। সেখানে যে ভেরিয়েবল গুলো প্রেজেন্ট, দ্যাট ইজ অল ফর্মাল প্যারামিটার। আর অ্যাকচুয়াল প্যারামিটারটা কি, আমার যখন কল করছি ফাংশনটা, আমি যখন ফাংশনটা কল করছি তখন যে আমার ভেরিয়েবলটা আসছে সেটা হচ্ছে কি আমার ভেরিয়েবল না, তখন যে ভ্যালুটা আসছে সেটা হচ্ছে আমার অ্যাকচুয়াল প্যারামিটার বা আর্গুমেন্ট। অ্যাকচুয়াল আর হচ্ছে প্যারামিটার। সো হোয়াট ইজ প্যারামিটার, হোয়াট ইজ আর্গুমেন্ট? বোঝা গেছে? প্যারামিটার মানে হচ্ছে যেটা ডেফিনেশনে থাকে, আর্গুমেন্ট মানে হচ্ছে যেটা আমার ফাংশন কলিং এ থাকে। ফর্মাল প্যারামিটার, অ্যাকচুয়াল প্যারামিটার। ফর্মাল প্যারামিটার যেটা আমার ফাংশন ডেফিনেশনে থাকে, অ্যাকচুয়াল প্যারামিটার যেটা আমার ফাংশন কলিং এ থাকে। ক্লিয়ার কি ক্লিয়ার না? জাস্ট একবার কনফার্ম করে দাও। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে। হ্যাঁ, নেক্সট যেটা আছে সেটা হচ্ছে এফ স্ট্রিং। এফ স্ট্রিংটা কারণ আমার টপিকে অনেকবার এসছে, সেখানে এফ স্ট্রিংটা আমি একবার জাস্ট ছোট্ট করে বলে দিই। এটা যদিও স্ট্রিং এ আমার পড়ানোর কথা ছিল। এফ স্ট্রিং হচ্ছে অ্যান এফ স্ট্রিং ইজ এ ফর ফরম্যাটেড স্ট্রিং লিটার, short form the formatted string literal is embed expression like variables directly inside a string using bracket. It starts with the letter F before opening the quote. মানে আমার যে একটা স্ট্রিং, আমি কি করি, কোট ইউজ করি, বা যেটাকে আমরা বাংলায় বলি ইনভার্টেড কমা। তো সেই ইনভার্টেড কমার বাইরে আমি এফ স্ট্রিং দেবো, মানে এফ ওয়ার্ডটা দেবো, এফ যে কিওয়ার্ডটা সেটা ওই ডবল কোডের বাইরে দেবো। এবং সেই ডবল কোডের ভিতরে যদি আমার কোনো ভ্যালু, যে ভেরিয়েবল বিশেষ করে অ্যাক্সেস করতে হয়, সেই ভেরিয়েবলের নামটা ডাইরেক্টলি লিখে দেবো উইথ কার্লি ব্রেসেস বা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে। তাহলে ওই ভেরিয়েবলের নামটা ওই স্ট্রিং এর মধ্যে অটোমেটিক পুট হয়ে যাবে। এটা হচ্ছে এফ স্ট্রিং এর মাধুর্য। যেমন এই যে নেম অ্যালিস, এই কোডটা ভালো করে দেখবো। নেম হচ্ছে অ্যালিস, এই নেমটা কি, এটা হচ্ছে একটা ভেরিয়েবল। বুঝতে পারছি তো? নেম অ্যালিস। না, এই যে নেম অ্যালিস, যখন আমার ভেরিয়েবলের নেম অ্যালিস আছে, আমি যখন প্রিন্ট করছি, এফ স্ট্রিং ইউজ করছি হ্যালো, দেন এই যে নেম এক্স্যাক্টলি ভেরিয়েবলটাকে আমি লিখে দিচ্ছি। বুঝতে পারছি? তাহলে আমার আউটপুটে কি আসছে, হ্যালো অ্যালিস চলে আসছে। এবার এখানে আমার অ্যালিস না দিয়ে আমি কিন্তু ইউজার ইনপুটও দিতে পারি। এখানে আমি ইউজার ইনপুটও দিতে পারি, লাইক ইনপুট এন্টার ইওর নেম। ঠিক আছে, এখানে আমি ইউজার ইনপুট দিতে পারি। যদি ইউজার ইনপুট দিই, মাল্টিপল টাইমস মাল্টিপল নেম আসছে, বাট অরিজিনাল যে নেমটা সেইটা আমি এফ স্ট্রিং ইউজ করছি। ফলে তুই যে কোনো ইনপুট দিস না কেন, আমার আউটপুটে কিন্তু এক্স্যাক্টলি ওটাই ক্যাপচার করবে যেটা তুই ইনপুটে দিয়েছিস। এন্টার ইওর নেম সানি, হ্যালো সানি। আবার এক্সিকিউট কর, এন্টার ইওর নেম দেবা, হ্যালো দেবা। বুঝতে পারছি তো? দ্যাট ইজ কল্ড এফ স্ট্রিং। মানে আমার যে স্ট্রিংটা আছে, আমার যে এটা কি একটা স্ট্রিং, এই যে ডবল কোটের ভিতরে যেটা আছে, এটা কি একটা স্ট্রিং। স্ট্রিং এর ভেতর আমি ডাইরেক্টলি কোনো ভেরিয়েবল ইউজ করতে চাচ্ছি ডাইরেক্ট, তখন আমি এফ স্ট্রিংটা ইউজ করি। দ্যাট ইজ দ্য ফান্ডামেন্টাল কনসেপ্ট। মানে তোর কাজটা অনেক সোজা করে দেয়। যদি এফ স্ট্রিংটা ইউজ না করতিস, তোকে কি করতে হতো, স্ট্রিং কনক্যাটিনেশন অ্যাপ্লাই করতে হতো, সেই ডবল কোড প্লাস আবার ডবল কোড, এই হয় অনেক হ্যাপা। তার থেকে আমি এফ স্ট্রিং ইউজ করে দেবো। বুঝতে পারছি কি বলবো? তো বেনিফিট কি কি আছে, যে ক্লিনার দ্যান ফরম্যাট, পার্সেন্টেজ ফরম্যাটিং, easier to read and write, supports expression and function calls inside bracket। যেমন এই দেখ, a assigned 5, b assigned 3, then f string ইউজ করছি। f string এ দেখ, a তে 5 আছে, b তে এতে 5 আছে, b তে 3 আছে, 5 আর 3 8 একবারে প্রিন্ট হয়ে যাবে। তুই এখানে 5 আর 3 এর জায়গায় যা খুশি ইউজ কর, বাট তোকে মেইন যে অপারেশন, এটা মেইন অপারেশন, সেটাকে চেঞ্জ করতে হচ্ছে না, সেটা তো চেঞ্জ করতে হচ্ছে না। বোঝা গেল? হ্যাঁ বুঝেছি। হ্যাঁ, যাই হোক, এবার যেটা খুব একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট যেটা আসে সেটা হচ্ছে পজিশনাল আর্গুমেন্ট, কিওয়ার্ড আর্গুমেন্ট। খুব ভালো করে শুনুন, পজিশনাল আর্গুমেন্ট কি, কিওয়ার্ড। আশা করি এই বিষয়ে কোনো ডাউট নেই। হোয়াট ইজ প্যারামিটার, হোয়াট ইজ আর্গুমেন্ট, হোয়াট ইজ ফর্মাল প্যারামিটার, হোয়াট ইজ অ্যাকচুয়াল প্যারামিটার। এরপরে যে টপিকটা আছে সেটা হচ্ছে পজিশনাল আর্গুমেন্ট, কিওয়ার্ড আর্গুমেন্ট। এবং এখান থেকে 1000% কোশ্চেন আসবেই, এবং এমন কোশ্চেন আসে যেটা কিন্তু মাথা মাথা ঘেটে দেবে, এরকম কোশ্চেন আসে। সামনের শুক্রবারে ফাংশনের পরীক্ষা আছে, এরকম মাথা ঘেটে দেওয়ার মতন প্রচুর কোশ্চেন থাকবে, এখনই ডিক্লেয়ার করে দিলাম। Positional argument. What is the definition of positional argument? Values are passed in order. Values are passed in order. Remember.
মানে আমি যে ভ্যালুগুলো পাস করছি, ভ্যালু পাস কখন করি? আমার ফাংশন যখন কল করা হয়। অলওয়েজ এইসব ছোট ছোট বিষয়গুলো মাথায় রাখতে হবে। ডেফিনেশনের থেকে কিন্তু সবকিছু হয়ে যায়। ভ্যালুজ আর পাসড ইন অর্ডার, মানে আমি যখন ভ্যালুটা পাস করছি কোথা থেকে? ফাংশন কলিং থেকে। সেটা কি হবে? অর্ডারে যাবে, সেম অর্ডারে যাবে। ম্যাচিং দ্য পজিশন অফ প্যারামিটারস ইন দ্য ফাংশন ডেফিনেশন। ম্যাচিং দ্য পজিশন অফ প্যারামিটারস মানে আমার ফাংশন যে ডেফিনেশনটা আছে, এই যে ফাংশন ডেফিনেশনে যে প্যারামিটার গুলো আছে, সেই প্যারামিটার গুলোর সাথে এক্স্যাক্টলি ম্যাচ হবে সেই অর্ডারটা। কথা হচ্ছে কি বললাম? ইচ আর্গুমেন্ট ইজ অ্যাসাইন্ড বেসড অন ইটস পজিশন। প্রত্যেকটা আর্গুমেন্ট তার যে পজিশন আছে সেই পজিশন অনুযায়ী অ্যাসাইন হবে। সাপোজ এটা হচ্ছে একটা এক্সাম্পল। কি বলছে? ডেফ ডেসক্রাইব পেট অ্যানিমেল কমা নেম। এটা হচ্ছে একটা ভেরিয়েবল, ঠিক আছে? এই ভেরিয়েবল আমার কি আছে? অ্যানিমেল হচ্ছে একটা ভেরিয়েবল, নেম হচ্ছে একটা ভেরিয়েবল। তো অ্যানিমেল আর নেম এই দুটো কি আমার ফর্মাল প্যারামিটার। কথা হচ্ছে কি বললাম? তাহলে আমাকে যদি পজিশনাল আর্গুমেন্ট ইউজ করি, তাহলে এই যে ডগ আর এই যে বাডি, এই দুটো কি আমার অ্যাকচুয়াল প্যারামিটার। মানে এই যে অ্যাকচুয়াল প্যারামিটার যেটা, সেটা কিন্তু আমার অর্ডারে থাকবে। বোঝা যাচ্ছে কি বললাম? অ্যাকচুয়াল প্যারামিটারটা অর্ডারে থাকবে। মানে আমার এখানে ফাংশনটার কাজ হচ্ছে, আমার যে ধর তোর কাছে একটা কুকুর আছে, তোর কুকুরের একটা নাম আছে, ঠিক আছে? সেই কুকুরের নামটা তোকে লিখতে হবে। তাহলে আমার আই হ্যাভ এ অ্যানিম্যাল নেমড এত। বোঝা যাচ্ছে কি বললাম? তো এই কোডটাকে যদি এক্সিকিউট করি, আই হ্যাভ এ ডগ নেম, তোর কুকুরের নাম কি বল? তোর কুকুরের নাম কি জানো? লুসি। মুসি। লুসি। হ্যাঁ মুসি। মুসি না, লুসি। যাই হোক, লুসি, আচ্ছা লুসি, ওকে। সানির কাছে একটা কুকুর আছে, তার কুকুরের নাম হচ্ছে লুসি। তাহলে এই যে ডগ, এইটা যাচ্ছে আমার অ্যানিমেলে, আর লুসিটা যাচ্ছে নেমে। যদি তাহলে কিন্তু উল্টো হয়ে যাবে। ধর আই হ্যাভ এ লুস নেম ডগ, এরকম হয়ে যাবে। তুই যদি এরকম করিস, বা তোর কাছে তুই ফাংশনটাকে কল করছিস, তুই উল্টো করে দিবি, খুশি দিলি, আর এখানে লিখলি ডগ। প্রথম স্টেটমেন্টটা কি বলছে? আই হ্যাভ এ ডগ নেম লুসি, দ্যাট ইজ কারেক্ট। কারণ তোর তুই যখন এই এই স্টেটমেন্টটা এইটা যখন এক্সিকিউট হচ্ছে, ডগটা যাচ্ছে অ্যানিমেলে, আর তো তোর ডগটা যাচ্ছে প্রথম স্টেটমেন্টে, ডগটা যাচ্ছে অ্যানিমেলে, লুসিটা যাচ্ছে নেমে। স্টেটমেন্টে লুসি অ্যান্ড ডগ, এখানে কি হলো? লুসিটা যাচ্ছে অ্যানিমেলে, নেমটা যাচ্ছে ডগে। তাহলে এই এই স্টেটমেন্ট আমাকে কি প্রুভ করছে? এই স্টেটমেন্ট প্রমাণিত হচ্ছে যে পজিশনাল আর্গুমেন্ট অলওয়েজ ফলোস অর্ডার। ইট দ্যাট পজিশনাল আর্গুমেন্ট অলওয়েজ follows the of the order of the action parameter. Okay?
মনে রাখতে হবে যে আমি যখন পজিশনাল আর্গুমেন্ট নিয়ে কাজ করছি আমাকে অর্ডারটা মেনটেন করতে হবে, আদারওয়াইজ পাল্টা যাবে। কিওয়ার্ড আর্গুমেন্ট, কিওয়ার্ড সমস্যাটা হয় না। ঠিক আছে, কিওয়ার্ড আর্গুমেন্ট কি বলছে? ইউ এক্সপ্লিসিটলি নেম ইচ প্যারামিটার হোয়েন কলিং দ্য ফাংশন। মানে আমি যখন ফাংশনটা কল করছি, এটা হচ্ছে কি আমার ফাংশন কলিং, কল করছি এক্সপ্লিসিট যাবে, মানে আমার এই যে নেমে কি যাবে আর অ্যানিমেলে কি যাবে এক্সপ্লিসিটলি আমি মেনশন করে দিচ্ছি। যখন আমি এক্সপ্লিসিটলি মেনশন করে দিচ্ছি ফ্রম দ্য ফাংশন কলিং ইটসেলফ যে আমার ফরম্যাটে, তখন দেয়ার ইজ নো হারি টু মেইনটেইন অর্ডার নেই। সেই কারণে দেখ এখানে আমার আগে নেম দিয়েছি, আগে তারপর ফর্মাল পেয়ারের আগে অ্যানিমেল আছে তারপরে নেম আছে, কিন্তু তুই নেম অ্যানিমেল মেনশন করে দিচ্ছিস যে পেটের নাম হচ্ছে হুইস্কার, অ্যানিমেল তুই এখানে মেনশন করে দিচ্ছিস, করিস তো এক্স্যাক্টলি এটাই তখন কপি পেস্ট হয়ে যাচ্ছে এখানে। ওই কারণে দেখ এইটা করিস তখন তোর কি হচ্ছে যে উল্টো পাল্টা হয়ে যাওয়া থাকছে না। কারণ আই হ্যাভ এ ক্যাট নেম হুইস্কার, তুই এখানে দিতেই পারিস সি দিয়ে দে, তুই লুসি দে, তারপর দে, এবার তুই এক্সিকিউট কর দেখ। এবার উল্টো হলো না, এখানে কি ছিল আগে তুই দিলি ডগ দিলি, এটা কি ছিল তখন উল্টো পাল্টা হয়ে গেছিল। কি এসছে আই হ্যাভ এ লুসি নেম ডগ, বাট তুই ট্রাই করিস যেখানে তুই এক্স্যাক্টলি এক্সপ্লিসিটলি মেনশন করে দিচ্ছিস যে নেম অ্যাসাইন ইট লুসি, অ্যানিম্যাল হচ্ছে ডগ, তখন কি হচ্ছে অটোমেটিক্যালি এটা ডিটেক্ট হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি। দেখ অ্যানিম্যাল আর নেম দুটো কিন্তু আলাদা আলাদা পজিশনে আছে, আর তুই যখন পাঠাচ্ছিস তখন হচ্ছে ডিটেক্ট করে নিচ্ছে অটোমেটিক্যালি। দ্যাট ইজ হোয়াই পাইথন ইজ ইন্টেলিজেন্ট। বুঝতে পারছি কি বললাম? তো এটা হচ্ছে ডিফারেন্স বিটুইন পজিশন আর এরপরে আরো ডেপথে বিষয়গুলো করা আছে, ঠিক আছে? তোদের বইতে অল্প অল্প করে দেওয়া আছে, আজটা প্রিপেয়ার করেছি। বাট তুই আগে এই দুটো এক্সাম্পল বুঝতে পেরেছিস কিনা বল ভাই, তারপরে আমি ভিতরের দিকে এগোচ্ছি। বুঝেছি। ঠিক আছে, এরপরে যেটা আছে সেটা হচ্ছে রুলস টু রিমেম্বার হোয়াইল কলিং পজিশনাল আর কিওয়ার্ড আর্গুমেন্ট। খুব ইম্পর্টেন্ট দুটো রুল আছে যখন আমি পজিশনাল আর্গুমেন্ট এবং কিওয়ার্ড আর্গুমেন্ট নিয়ে খেলা করব। প্রথম যে রুলটা সেটা হচ্ছে পজিশনাল আর্গুমেন্ট মাস্ট কাম ফার্স্ট। পজিশনাল আর্গুমেন্ট সবার আগে থাকবে। মানে তুই একটা ফাংশন কল করেছিস, একটা ফাংশন ডিফাইন করেছিস এবং একটা ফাংশন কল, ওই ফাংশনটা কল করছিস, সবসময় মনে রাখতে হবে আমার পজিশনাল আর্গুমেন্ট সবার আগে থাকবে, তারপরে থাকবে কিওয়ার্ড আর্গুমেন্ট। প্রথম প্রথম কিন্তু বিষয়টা গুলিয়ে যাবে, বাট প্র্যাকটিস করতে করতে ঠিক হয়ে যাবে। প্রথমে কে থাকবে পজিশনাল, প্রথমে কে থাকবে পজিশনাল, এরকম ভাবে আজকে 3-4 বার আওড়াবি, ঠিক আছে? অলওয়েজ প্রথমে থাকবে পজিশনাল আর্গুমেন্ট, তারপরে থাকবে কিওয়ার্ড আর্গুমেন্ট। এবং তুই যদি পজিশনাল আর্গুমেন্ট এবং কিওয়ার্ড আর্গুমেন্ট একসাথে ইউজ করিস কোনো ফাংশনে, তাহলে তাকে সেপারেট করার জন্য একটা সেপারেটর থাকে। বুঝতে পারছি কি বললাম? তো সেই ভিতরে আসছি আস্তে আস্তে। তো কিওয়ার্ড আর্গুমেন্ট মাস্ট কাম আফটার পজিশনাল আর্গুমেন্ট, এটা ভালো করে দেখবি। তো এখানে আমি একটা ফাংশন ডিক্লেয়ার করেছি, ডেফ ইন্ট্রোডিউস নেম এট সিটি। তো মাই নেম ইজ নেম, আই এম এত ইয়ার্স ওল্ড, মাই আই লিভ ইন দ্যাট সিটি। তো এখানে ভালো করে দেখবি এই যে এটা হচ্ছে কি আমার ফাংশন কলিং, এটা হচ্ছে আমার ফাংশন কলিং, এটা হচ্ছে আমার ফাংশন কলিং। তো এই যে ফাংশনটা আমি কল করছি, এগুলো হচ্ছে আমার সব অ্যাকচুয়াল প্যারামিটার। অ্যাকচুয়াল প্যারামিটার দেখ ভালো করে দেখবি, শুধু অ্যালিস দিচ্ছি, শুধু অ্যালিস, মানে এটা হচ্ছে শুধু একটা স্ট্রিং পাস করছি আমি কার জন্য, এই যে ভেরিয়েবল নেম তার জন্য, ঠিক আছে? তো দ্যাট ইজ পজিশনাল আর্গুমেন্ট। এজ 25, এখানে এক্সপ্লিসিটলি মেনশন করে দিচ্ছি এজ 25, তার মানে কি এটা হচ্ছে কিওয়ার্ড আর্গুমেন্ট। তার মানে আমার প্রথমে এলো পজিশনাল, তারপরে কিওয়ার্ড, এবং যখন আমার কিওয়ার্ড আর্গুমেন্ট এলো তারপরে কিন্তু আর কোনো পজিশনাল আর্গুমেন্ট নেই, সব কিওয়ার্ড আর্গুমেন্ট। সিটি হচ্ছে নিউইয়ার। ওটা হচ্ছে কি বললাম, মানে এখানে সিটি এটা সেটা এক্সপ্লিসিটলি মেনশন করা হয়ে যাচ্ছে। তো এইটা হচ্ছে একটা পারফেক্ট এক্সাম্পল। হ্যাঁ কি হলো এটা? জাস্ট
ও এক্সিকিউট করা হয়। হ্যাঁ, এবার হবে। যাই হোক, হ্যাঁ। যেখানে এররটা আসছে দেখ, এখানে সিনট্যাক্স এরর আসছে। তুই প্রথমে কিওয়ার্ড আর্গুমেন্ট পাঠাচ্ছিস, দেখ এজ অ্যাসাইন্ড 25, ওকে নো ইস্যু, বাট তারপরে তুই হচ্ছে পজিশন আর্গুমেন্ট। সমস্যাটা এখানে অলওয়েজ পজিশন আর্গুমেন্ট আগে এক্সিকিউট করিস, সিনট্যাক্স এরর আসছে। কি বলছে সিনট্যাক্স এরর? পজিশনাল আর্গুমেন্ট ফলোজ কিওয়ার্ড আর্গুমেন্ট, মানে পজিশন আর্গুমেন্ট আগে থাকবে, তারপরে থাকবে কি কিওয়ার্ড আর্গুমেন্ট। কথা হচ্ছে কি বললাম? এইটুকু বিষয়ে, এইটুকু পজিশনে কিছু ডাউট আছে? না, অসুবিধা নেই। তুই এখানে এজ আর সিটিটা কিন্তু উল্টো পাল্টা করে লিখতে পারিস, বাট মনে রাখতে হবে আমার জন্য পজিশনাল আর্গুমেন্টের আগে না যায়, এইটা যেন না হয়, বুঝতে পারছি? যাও নেক্সট, অ্যাস্ট্রিক। হোয়াট ইজ অ্যাস্ট্রিক? এখানে একটা নতুন একটা টার্মিনোলজি আসে, অ্যাস্ট্রিক আর হচ্ছে ব্যাকস্ল্যাশ, ঠিক আছে? এই দুটো হচ্ছে আমার সেপারেট করছে। কাকে সেপারেট করছে? পজিশন আর্গুমেন্ট আর কিওয়ার্ড আর্গুমেন্টকে সেপারেট করছে। কোথায় সেপারেট করছে? ফাংশনের ভিতরে, মানে ফর্মাল প্যারামিটার আর অ্যাকচুয়াল প্যারামিটার। ভালো করে বুঝবো। পারপাস অফ অ্যাস্ট্রিক ইন দা স্টার, যে অ্যাস্ট্রিক যেটা ইন এ ফাংশন সিগনেচার মার্কস দ্য এন্ড অফ দ্য পজিশন, এন্ড অফ দ্য পজিশন আর্গুমেন্ট। মানে আমি যখন ফাংশনটা ডিফাইন করছি, আমার ফাংশন ডেফিনেশনে কি থাকে? ফর্মাল প্যারামিটার থাকে। এবার ওই ফর্মাল প্যারামিটারে আমি এক্সপ্লিসিটলি মেনশন করে দিচ্ছি যে এতগুলো প্যারামিটার হবে আমার পজিশনাল আর্গুমেন্ট, এতগুলো প্যারামিটার হবে হচ্ছে আমার কিওয়ার্ড। কি দিয়ে আমি ডিফারেন্সিয়েটটা করছি? থ্রু অ্যাস্ট্রিক। ভালো করে এই কোডটা বুঝবো। দেখ, এই যে কোডটা, ডেফ অর্ডার আইটেম, আইটেম কোয়ান্টিটি স্টার সাইজ এক্সট্রা, মানে এই যে স্টার, তার আগে যে আইটেম কোয়ান্টিটিটা আছে, এটা কি? এটা হচ্ছে আমার পজিশনাল আর্গুমেন্ট। তারপরে যেটা আছে সাইজ এক্সট্রা, এটা হচ্ছে আমার কি? এটা হচ্ছে আমার কিওয়ার্ড আর্গুমেন্ট। বুঝতে পারছি কি বললাম? দেখ, সেটা আমার এক্সপ্লেনেশনে লেখাও আছে। আইটেম কোয়ান্টিটি আর পজিশনাল মাস্ট বি পাস ইন অর্ডার, মানে তোকে এটা অর্ডারে পাস করতে হবে। সাইজ এন্ড এক্সট্রা কিওয়ার্ড অনলি বিকজ দে কাম আফটার স্টার। তো সাইজ আর এক্সট্রা, এখানে তুই এই যে ভেরিয়েবল দুটো, এই দুটো তুই ইন্টারচেঞ্জ করে লিখতে পারিস, কারণ এই দুটো কি কিওয়ার্ড আর্গুমেন্ট। বুঝতে পারছি কি বললাম? দেখ, সেই কারণে আমার যে ফাংশনটা কল করছি, দেখ ভ্যালিড ফাংশন কল, আইটেম পিজা কোয়ান্টিটি 2, এটা কি একদম অর্ডারে যাচ্ছে, এটা একদম অর্ডারে যাচ্ছে। সাইজ লার্জ এক্সট্রা চিজ, এই দুটোকে তুই এক্সচেঞ্জ করেও লিখতে পারিস, এটা এরকম ভাবে এক্সচেঞ্জ করেও লেখা যায়। প্রথমে এই কোডটা এক্সিকিউট করবে, তারপর এই কোডটা এক্সিকিউট করবে। নো এরর, নো এরর। কেন এরর আসবে? কারণ আমি তো ঠিকঠাক পাঠাচ্ছি। দেখ, পিজা আইটেম কোয়ান্টিটি 2, মানে দুটো পিজা কিনছি, এটা কি পিজা 2, দুটো একদম অর্ডারে যাচ্ছে, আইটেম কোয়ান্টিটি এক্সট্রা সাইজ, তারপরে এক্সট্রা হচ্ছে দেখ এক্সট্রা এখানে গেল আর সাইজ এখানে গেল, কারণ এই দুটো কি আমার কিওয়ার্ড আর্গুমেন্ট। এবার তুই এখানে একটা কোশ্চেন করতে পারিস, দাদা আমি যদি স্টারের বাদিকে আছে পজিশন আর্গুমেন্ট বুঝে গেলাম, ওকে আমার কোনো সমস্যা নেই, কিন্তু স্টারের পরে যেটা আছে সেটা হচ্ছে আমার কিওয়ার্ড আর্গুমেন্ট, আমি কিওয়ার্ড আর্গুমেন্ট হিসেবে সেন্ড করছি না, আমি ডিফল্ট সেন্ড করে দিচ্ছি। ঠিক আছে, মানে আমি এটাকে ডিফল্ট সেন্ড করছি। সাপোজ আমি যদি এটাকে এরকম ভাবে সেন্ড করি, হ্যাঁ, ধর আমি যদি এখানে লিখি অর্ডার, অর্ডার আইটেম অফ, প্রথমে তো আমার পজিশনাল আর্গুমেন্ট আছে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই, পিজা, হ্যাঁ আচ্ছা মোমো করি এখানে, ধর মোমো, মোমো তুই 10টা মোমো অর্ডার করলি,
ঠিক আছে, এই দুটো আমার পজিশন আর্গুমেন্ট। পজিশন আর্গুমেন্টটা তোকে মেনটেন করতে হবে, স্টারের বাঁদিকে আছে। বাট আমার প্রশ্নটা হচ্ছে যদি স্টারের ডান দিকে কিওয়ার্ড আছে বাট আমি বাই ডিফল্ট ভ্যালু পাঠাচ্ছি, তাহলে কি হবে দেখা যাক। তুই অ্যাজ এ পজিশনাল যদি উল্টো পাল্টা অর্ডারে পাঠাস, মানে আমার আগে আছে সাইজ এক্সট্রা, তুই যদি সাইজ এক্সট্রা উল্টো করে পাঠাস, মানে প্রথমে এক্সট্রা পাঠাচ্ছিস তারপরে সাইজ পাঠাচ্ছিস, কিন্তু সেটা পজিশনাল হিসেবে পাঠাচ্ছিস, তাহলে তো এরর আসবে। বুঝতে হচ্ছে কি বললাম? কারণ পজিশনাল আর্গুমেন্ট অলওয়েজ ফলোজ অর্ডার। আর তুই যদি অর্ডার মেনটেন করে পাঠাস তাহলে কি এরর আসতে পারে? মানে আমার প্রথমে সাইজ ধর তুই বললি 2 ইঞ্চি, 2 ইঞ্চি করে, ঠিক আছে, আর একসাথে তুই বলে দিলি চিজ, ঠিক আছে, এই যে সাইজ হচ্ছে। এবার এটা দেখা যাক এক্সিকিউট করে কিনা। এক্সিকিউট করছে না। কেন করছে না? কারণ বলে দিচ্ছি দেখ, অর্ডার আইটেম টেক্স 2 পজিশন আর্গুমেন্ট বাট 4 ওয়্যার গিভেন। তার মানে কি? তার মানে এই যে ফাংশনটা আমি যখন লিখছি, এই যে স্টারের বাদিকে আছে পজিশন আর্গুমেন্ট, ডান দিকে আছে কিওয়ার্ড আর্গুমেন্ট। তার মানে আমার দুটো পজিশন আর্গুমেন্ট যাবে এবং দুটো কিওয়ার্ড আর্গুমেন্ট যাবে। আমি এখানে 4টে পজিশন আর্গুমেন্ট পাঠাচ্ছি। আমি এখানে কটা পজিশন আর্গুমেন্ট পাঠাচ্ছি? 4টে পজিশন আর্গুমেন্ট পাঠাচ্ছি। সেই কারণে কোডটা এক্সিকিউট হলো না। তো অলওয়েজ রিমেম্বার, আমি যখন স্টার ইউজ করব আমার যেন এটা মাথায় থাকে যে স্টারের বাদিকে দুটো পজিশন আর্গুমেন্ট রয়েছে, মানে স্টারের বাদিকে যতগুলো আছে সবকটা পজিশন আর্গুমেন্ট, ডান দিকে আছে সবকটা কিওয়ার্ড আর্গুমেন্ট, এবং আমাকে অ্যাজ ইট ইজ ভ্যালুগুলো সেন্ড করতে হবে ফ্রম কলার, মানে যে কোনো ফাংশনটা কল হচ্ছে। আমি যদি উল্টো পাল্টা কিছু করি সাথে সাথে এর অর্থ করবে, এবং এইখান থেকে কোশ্চেন দেবেই। ঠিক আছে, কিভাবে দেবে সেটা পরের সপ্তাহের কোশ্চেন পেপারে তুমি দেখতে পাবে। ঠিক আছে, মানে জাস্ট এই লাইনটা দিয়ে আমি তোকে এখনই বলে দিচ্ছি, এই যে লাইনটা দিয়ে, এই যে লাইনটা, এই যে ডেফ অর্ডার আইটেম, মানে এই স্টারের পজিশনটা এদিক ওদিক করে 10 থেকে 12টা কোশ্চেন সেট করা যায়। 10 থেকে 12টা কিভাবে সেট করা যায় সেটা হচ্ছে তোমার হোমওয়ার্ক। আমি জাস্ট বেসিকটা তোমাকে বুঝিয়ে দিচ্ছি, ইন ডেপথ কোড এক্সিকিউট করে দেখিয়ে দিচ্ছি। ইউ হ্যাভ দ্যাট হোমওয়ার্ক টু পারফর্ম দিস কোড ইন ভেরিয়াস টাইপস অফ ওয়ে। বর্তমানে গুগল, চ্যাট জিপিটি, জেমিনাই সব অ্যাভেলেবেল আছে। সব জায়গা ঘেটে ফেলো যে এই স্টেটমেন্টটাকে কত রকম ভাবে লেখা যেতে পারে, এবং এখান থেকে কিন্তু কোশ্চেন আসবেই। তোর পরীক্ষাতেও আসবে, আমার মক টেস্টে তো থাকবেই ভাই, এবং সেটা কিন্তু বেশ ক্রিটিক্যাল ওয়েতে থাকবে বলে রাখো। যাই হোক, তো সামারিতে আমরা দেখবো কি? সামারিতে আমরা দেখবো যে ইট সেপারেটস পজিশনাল এন্ড কিওয়ার্ড আর্গুমেন্টস অনলি। ভালো কথা। দেন এভরি আফটার স্টার মাস্ট বি এক্সপ্লিসিটলি নেমড when the function is called। বুঝতে পারছি? হ্যাঁ, তো ইনভ্যালিড কল, এই যে আর একটা ইনভ্যালিড কল যেটা আমি দেখলাম, এইটাও মনে হয় আমি দেখিয়েছি। হ্যাঁ, এইটা সেম, এইটা সেম। আমি তাহলে এটা উড়িয়ে দিই, এটা সেম। এরপরে যেটা আছে সেটা হচ্ছে স্টার এআরজি। প্রথমে বললাম আমরা স্টার মানে অ্যাস্ট্রিক। অ্যাস্ট্রিকের কাজ কি? অ্যাস্ট্রিকের লেফট সাইডে যেটা থাকবে সেটা হচ্ছে পজিশনাল আর্গুমেন্ট, রাইট সাইডে যেটা থাকবে সেটা আর্গুমেন্ট। নাও স্টার এআরজিএস এর কাজ কি? স্টার এআরজিএস লেটস এ ফাংশন অ্যাকসেপ্ট এনি নাম্বার অফ পজিশন আর্গুমেন্ট প্যাকড ইনটু এ টাপল। খুব ইম্পর্টেন্ট লাইন, যে তুই যখন স্টার এআরজিএস ইউজ করছিস এটা বাই ডিফল্ট পজিশন আর্গুমেন্ট নিচ্ছে, কিন্তু তুই জানিস না তোর ফাংশন যখন কল করছিস কতগুলো আর্গুমেন্ট অ্যাজ এ পজিশন আর্গুমেন্ট যাচ্ছে। ইউ ডোন্ট নো দ্য এক্সাক্ট নাম্বার। তখন স্টার এআরজিএস কাজ করে। এবার তুই বলতে দাদা সবসময় কি স্টার এআরজিএস না, স্টার সানিও দিতে পারিস, বাট অনলি ওয়ান স্টার, রিমেম্বার অনলি ওয়ান স্টার, অনলি ওয়ান স্টার হচ্ছে আমার পজিশন আর্গুমেন্টের জন্য। এনি নাম্বার অফ পজিশন আর্গুমেন্ট, বাট এট দ্য এন্ড সেটা কিভাবে প্যাক হচ্ছে? অ্যাজ এ টাপল প্যাক হচ্ছে, অ্যাজ এ টাপল। আর ডবল স্টার যদি দিই, এই যে ডবল স্টার যদি দিই সেটা তখন কিওয়ার্ড আর্গুমেন্ট হচ্ছে, এবং সেটা প্যাক হচ্ছে অ্যাজ এ ডিকশনারি। আমরা টাপল ডিকশনারি অলরেডি পড়ে এসেছি। ঠিক আছে, দেখ এই যে কোডটা যেটা আছে, দেখ ডেভ গ্রিট অল স্টার নেমস। ঠিক আছে, নাও নেম ইন নেমস, এফ হ্যালো নেম। এই যে অ্যালিস, বব, চার্লি, এই যে গ্রিট অলটা কি? গ্রিট অলটা যেমন ফাংশন নেম। ফাংশন নেমের ভিতরে কি যাচ্ছে? তোর আর্গুমেন্ট যাচ্ছে। এই যে অ্যালিস, বব, চার্লি এগুলো হচ্ছে কি আমার অ্যাকচুয়াল প্যারামিটার, বাট কতগুলো অ্যাকচুয়াল প্যারামিটার নিয়ে পাঠাচ্ছি? এন নাম্বার অফ,
এন নাম্বার অফ অ্যাকচুয়াল প্যারামিটার পাঠাচ্ছে। কারণ এই যে স্টার নেমস যখন আমি দিচ্ছি, দেখ স্টার নেমস, এখানে কিন্তু স্টার এআরজিএস দিচ্ছি না, সেটাই বললাম, মানে এআরজিএস হচ্ছে জাস্ট একটা নাম, এআরজিএস হচ্ছে একটা নাম, তুই যে কোনো ভেরিয়েবল নেম ইউজ করতে পারিস, নো ইস্যু নো ইস্যু। তো স্টার যে নেমসটা যখন তুই দিচ্ছিস, তার মানে এই যে নেমসটা ইট বিহেভস লাইক এ পয়েন্টার, ইট বিহেভস লাইক এ পয়েন্টার। তার মানে তা আমি যখন এই স্টার নেমস দিচ্ছি, লিখছি, এবার আমি যখন এই বব, তারপরে অ্যালিস, তারপরে সানি কল করছি, এই ফাংশনটা যখন কল হচ্ছে এই নেমসে গিয়ে স্টোর হচ্ছে, তাহলে এইটা কি, এইটা এজ এ টাপল স্টোর হচ্ছে, টাপল, বব, অ্যালিস, সানি, ঠিক আছে। টাপল মানে কি, বেস অ্যাড্রেস আছে একটা, বেস অ্যাড্রেস কে হোল্ড করছে, চিঠি, যাই হোক। ফর নেম, এটা হচ্ছে আমার কি পরে যে ফর লুপটা আছে সেটা হচ্ছে simple, এটা আমরা অলরেডি করে এসেছি, ঠিক আছে। এটাকে আমরা এক্সিকিউট করে দেখি, ঠিক আছে। এখানে আমরা টাইপ চেকও করতে পারি, ঠিক আছে, আমরা টাইপ চেকও করতে পারি। জাস্ট, আচ্ছা এভাবে করা যায় না, যাই হোক, ওটা টাপেল কি টাপেল না পরে ওটা আমরা বুঝে যাবো, ঠিক আছে। আমার কিছু কোড করা আছে ওখানে, ওখানে পরিষ্কার ভাবে বোঝা যাবে যে ওটা টাপেল কি টাপেল না। এনিওয়ে, আর কিওয়ার্ড আর্গুমেন্টটা কি বলছে, কিওয়ার্ড আর্গুমেন্ট বলছে যে লেটস এ ফাংশন অ্যাকসেপ্ট এনি নাম্বার অফ কিওয়ার্ড আর্গুমেন্টস প্যাকড ইনটু এ ডিকশনারি। মানে এই যে নেম, অ্যালিস, এজ 25, সিটি নিউ ইয়র্ক, আমি যদি এইভাবে পাঠাই, এই যে ডবল স্টার, এটা ডবল স্টার ইনফো এখানে হোল্ড করছে, তো এইটা এজ এ ডিকশনারি ট্রিট হয়, ঠিক আছে। দেন তুই এটাকে প্রিন্ট করতে পারিস, ঠিক আছে, জাস্ট এইটুকু। পরেরটা হচ্ছে ডিকশনারি, হচ্ছে আমার ডিকশনারি ইটারেশন, ইটারেশন ডিকশনারি অলরেডি আমরা দেখে এসেছি, তাই ভেতরের ফর লুপে আমি যাচ্ছি না, কারণ অলরেডি ডিকশনারি ডিসকাস করে এসেছি। এই জায়গাটা মাথায় রেখে দিবি যে ডবল স্টার আমার মানে হচ্ছে কিওয়ার্ড আর্গুমেন্ট, আমার যে কোনো এনি নাম্বার অফ কিওয়ার্ড আর্গুমেন্ট পাস করতে পারি এবং আমার কোনো অর্ডার নেই, ঠিক আছে। যদি এখানে আমরা কোনো অর্ডার মেনটেন করিনি, হয়তো হচ্ছে এখানে অর্ডারটা আছে, এই কোডটাতে গিয়েও বুঝতে পারবো। এই কম্বাইনিং এআরজিএস অ্যান্ড, সরি এটা স্টার এআরজিএস হবে, স্টার এআরজিএস অ্যান্ড ডবল স্টার। আচ্ছা এটা ইয়ে হয়ে যাচ্ছে কাজটা, এটাকে আমার ইয়ে করতে হবে। স্টার এআরজিএস এন্ড ডবল স্টার কি কে ডব্লিউ এআরজিএস, যাই হোক, এখানে তুই দেখ এই যে 1 2 3, তো প্রথম নিয়ম হচ্ছে আমাকে মাথায় রাখতে হবে যে সবার আগে থাকে পজিশন আর্গুমেন্ট, তবে থাকে কিওয়ার্ড আর্গুমেন্ট, ঠিক আছে। তো প্রথমে 1 2 3টা হচ্ছে পজিশন আর্গুমেন্ট, এই যে পজিশন আর্গুমেন্ট কোথায় যাবে, এই যে স্টার এআরজিএস এ যাবে। আর এই যে নেম আর এজ, এই দুটো হচ্ছে কি আমার কিওয়ার্ড আর্গুমেন্ট, যেটা কে ডব্লিউ এআরজিএস এ যাবে। এই দেখ প্রিন্ট পজিশন আর এআরজিএস, এআরজিএস যদি প্রিন্ট করি, হ্যাঁ দেখ দিস ইজ টাপল, দেখছিস একটা টাপল হয়ে প্রিন্ট হয়েছে।
ঠিক সেরকমই KWARGS যেটা, সেটা যখন প্রিন্ট হয়েছে আমার অ্যাজ এ ডিকশনারি প্রিন্ট হয়েছে, দেখছিস ডিকশনারি। আর এরপর আছে কি আমার স্ল্যাশ অপারেটর। স্ল্যাশ অপারেটরের কাজ, স্ল্যাশ অপারেটর ইন পাইথন parameter listed to mark positional only argument, meaning those argument must be passed by position। মানে এই যে স্ল্যাশ অপারেটর, এর বাদিকে যেগুলো থাকবে সেগুলো পজিশনাল। দেখ, এভরিথিং বিফোর স্ল্যাশ মাস্ট বি পাস পজিশনালি, এভরিথিং আফটার স্টার মাস্ট বি পাসড অ্যাজ এ কিওয়ার্ড। মানে এই যে স্টারটা দেখছিস না, অ্যাস্ট্রিক, এর পরে যা যা আছে সব কিওয়ার্ড। আর এই যে ব্যাকস্ল্যাশ দেখছিস, এর আগে যা যা আছে সেটা পজিশনাল। মানে স্টার আর এই ব্যাকস্ল্যাশের মাঝে আছে যেটা, সেটা তুই পজিশনাল দিতে পারিস, কিওয়ার্ডও দিতে পারিস, দ্যাটস আপ টু ইউ। কথা হচ্ছে কি বললাম, মানে সেটা খুব সুন্দর করে আমার এখানে স্টেটমেন্টটা লেখা আছে, এভরিথিং বিফোর স্ল্যাশ মাস্ট বি পাস পজিশনালি। মানে এই যে স্ল্যাশ, এই যে স্ল্যাশ, তার বাদিকে যেটা আছে পোস্ট 1 পোস্ট 2, এগুলো যাবে হচ্ছে কি হবে আমার পজিশনাল আর্গুমেন্ট। আর এটা হচ্ছে আমার স্টার, স্টার আছে এখানে, এই স্টারের ডান দিকে যেটা আছে মানে এভরিথিং স্টার আফটার স্টার কিওয়ার্ড অনলি। আর স্টার আর ব্যাকস্ল্যাশের মাঝে যেটা থাকবে সেটা 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 এনিথিং হোয়াট এভার ইউ ইউ ওয়ান্ট ইউ ক্যান পাস। তুই পজিশনাল আর্গুমেন্ট দিয়ে পাস করতে পারিস, কিওয়ার্ড আর্গুমেন্ট দিয়ে পাস করতে পারিস। বুঝতে পারছি কি বললাম? এই দেখ, যেমন এই কোডটা দেখ, এক্স ওয়াই দেন ব্যাকস্ল্যাশ, ব্যাকস্ল্যাশের বাদিকে যেটা আছে সেটা পজিশনাল, ব্যাকস্ল্যাশের ডান দিকে কিচ্ছু নেই, তার মানে ভাবার দরকার নেই ডান দিকে কিছু নেই ভেবে কি লাভ। তার মানে যখন রেজাল্ট ডিভাইড অফ 10,2, তার মানে এটা কিন্তু এক্স্যাক্টলি এই অর্ডারই যাবে। ঠিক আছে, ইনভ্যালিড কল তখন হবে যখন আমার এক্স অ্যাসাইন উইথ 10 ওয়াই অ্যাসাইন উইথ 2 করবো। মানে এই যে যখন আমি ভেরিয়েবল দিয়ে কল করছি, তাহলে আমার কিওয়ার্ড অনলি হয়ে যাচ্ছে, কিন্তু আমার এখানে ব্যাকস্ল্যাশ আছে, ব্যাকস্ল্যাশের বাদিকে শুধু ভ্যালু আছে, কিওয়ার্ড অনলি হবে না, সে কারণে এটা এরর চলে আসে। ঠিক আছে, আমি কোডগুলো এক্সিকিউট করি, দেখ ভালো করে, এটা এরর চলে গেল। কি বলছে, ডিভাইড গেট সাম পজিশনাল আর্গুমেন্ট ফার্স্ট অ্যাজ কিওয়ার্ড আর্গুমেন্ট। মানে ডিভাইড এই যে ফাংশনটা, সেটা এক্সপেক্ট করছে পজিশন আর্গুমেন্ট, বাট তুমি পাস করছো কিওয়ার্ড আর্গুমেন্ট। ঠিক আছে, এই দেখ এই কোডটা, দেখ এই কোডটা, এই দেখো এই টাইপের একটা কোড তোর বই শর্মা কুণ্ডুর বইতে আছে, সেটা আমি আরো সহজ ভাষা এখানে দেখিয়েছি। দেখ এই দেখ, এইটা হচ্ছে আমার কি ব্যাকস্ল্যাশ, ব্যাকস্ল্যাশের বাদিকে ফুড কোয়ান্টিটি, তার মানে এই যে ভেরিয়েবল দুটো, এটা হচ্ছে পজিশনাল আর্গুমেন্ট। তারপরে এই দেখ স্টার, স্টার হচ্ছে এখানে আছে, স্টারের ডান দিকে যেটা আছে সব কিওয়ার্ড আর্গুমেন্ট। আর স্টার আর ব্যাকস্ল্যাশের মাঝে যেটা আছে সেটা হচ্ছে কি আমার পজিশন হতে পারে, কিওয়ার্ড হতে পারে, যেভাবে তুই পাস করতে চাস। ঠিক আছে, আমার এখানে সেটা ডিটেলসে লেখা আছে। বাকি ফাংশনে যেরকম প্রিন্ট স্টেটমেন্ট আছে সিম্পল, আর কিচ্ছু না। দেখ এটা হচ্ছে একটা ভ্যালিড কল। দেখ পিজা, পিজা অ্যাডিসিস যাচ্ছে, পিজা হচ্ছে কি আমার ফুড গেল, কোয়ান্টিটি 2 গেল, টেবিল নাম্বার হচ্ছে 5 গেল, তারপরে স্পাইস লেভেল হচ্ছে হট গেল, টেক অ্যাওয়ে হচ্ছে 2 গেল। ঠিক আছে, এবার এই যে টেবিল নাম্বার, এটা তুই এখানে এক্সপ্লিসিটলি মেনশন করে দিতে পারিস, যে এখানে মেনশন করে দিস যে টেবিল নাম্বার অ্যাসাইন উইথ 5, তাও কোনো এরর আসবে না। কারণ কারণ এই যে টেবিল নাম্বার অ্যাসাইন উইথ 5 যখন তুই লিখছিস, সেটা কিওয়ার্ড আর্গুমেন্ট, সেটা কোথায় লিখছিস তুই, মাঝখানে লিখছিস, এই ব্যাকস্ল্যাশ আর স্টারের মাঝখানে। তুই ব্যাকস্ল্যাশ আর স্টারের মাঝখানে কিওয়ার্ড আর্গুমেন্টও পাঠাতে পারিস, পজিশন আর্গুমেন্টও পাঠাতে পারিস, কোনো সমস্যা নেই। কিন্তু ব্যাকস্ল্যাশের বাদিকে কি অ্যাস্ট্রিকে কিওয়ার্ড আর্গুমেন্ট। তো দ্যাটস অল অ্যাবাউট দা পজিশন। এই যে যেটা এরর আছে, এটা এটা হচ্ছে এটা এরর। এটা কি হচ্ছে, কি এরর আসছে দেখ ভালো করে দেখবি। কি বলছে, অর্ডার টু গেট সাম পজিশন কিওয়ার্ড। ঠিক আছে, মানে পজিশন আর্গুমেন্ট আর কিওয়ার্ড আর্গুমেন্ট যদি উল্টো পাল্টা করে ফেলিস, তাহলে এই এররটা আসবে। সেটা হচ্ছে টাইপ এরর কিন্তু, ঠিক আছে, মনে রাখবি কিন্তু এগুলো। অল অ্যাবাউট দা পজিশন আর্গুমেন্ট অ্যান্ড কিওয়ার্ড অনলি আর্গুমেন্ট। ঠিক আছে, মানে তোর সিলেবাস এইটুকুই আছে, আরো ডেপথে পড়ানো যায়, বাট আমার মতে এইটুকুই বোঝাটা অনেকটা টাফ হয়ে যায়, মানে ক্লাস 12 এর অ্যাসপেক্টে তোদের বইতে এতটাও ডেপথে নেই। তুই জাস্ট একবার দেখ ভাই, দেখে আমাকে বল যে বুঝতে পারলি কিনা। আমি একটু জাস্ট সামারাইজ করে দিচ্ছি, একটু হোল্ড কর, আমি সামারাইজ করে দিচ্ছি। পজিশন আর্গুমেন্ট হচ্ছে অলওয়েজ অর্ডারে থাকে, কিওয়ার্ড আর্গুমেন্ট অর্ডার মেনটেন করার দরকার পড়ে না, পজিশন এক্সপ্লিসিটলি মেনশন করার কোনো দরকার নেই,
কারণ আমার অর্ডারে পাঠালেই আমার ইনক্লুড হয়ে যাচ্ছে। আমার কিওয়ার্ড আর্গুমেন্টের ক্ষেত্রে অলওয়েজ আমাকে কি করতে হবে, ভেরিয়েবলের নামটা লিখে পাঠাতে হবে, যাতে সেটা অর্ডারে নাও থাকে বা থাকে কোনো ব্যাপার না। পজিশনাল আর্গুমেন্ট আমাকে মেনশন করার জন্য একটা স্টার ব্যবহার করব, আর কিওয়ার্ড আর্গুমেন্ট ইউজ করার জন্য ডবল স্টার ইউজ করব। স্টার দিয়ে যদি আমি ইউজ করি কোন একটা ফাংশনে, স্টারের বাদিকে থাকবে সব পজিশনাল আর্গুমেন্ট, ডান দিকে থাকবে সব কিওয়ার্ড আর্গুমেন্ট, ঠিক আছে। আমি যদি ব্যাকস্ল্যাশ ইউজ করি, ব্যাকস্ল্যাশের বাদিকে থাকবে সব পজিশনাল আর্গুমেন্ট, ডান দিকে কি থাকবে সেটা পরের প্রশ্ন। স্টার যদি ইউজ করি, স্টার আর ব্যাকস্ল্যাশ যদি একসাথে ইউজ করি, তাহলে ব্যাকস্ল্যাশের বাদিকে থাকবে সব পজিশন আর্গুমেন্ট, স্টারের ডান দিকে থাকবে সব কিওয়ার্ড আর্গুমেন্ট, ব্যাকস্ল্যাশ আর স্টারের মাঝে যা খুশি ইউজ করতে পারি, পজিশন কিওয়ার্ড হোয়াটএভার। তো দ্যাট ইজ দ্য ব্রিফ সামারি অফ পজিশন আর্গুমেন্ট কিওয়ার্ড আর্গুমেন্ট, ঠিক আছে। যদি বিষয়টা টাফ লাগে, ভিডিওটা রেকর্ড থাকবে, এর নাম্বার অফ টাইমস দেখে নিস, ঠিক আছে। এখন কোনো ডাউট আছে কিনা বল, যে কটা কোড করিয়েছি এখানে। না, খুব একটা ডাউট নেই, একটু দেখতে হবে শুধু। হ্যাঁ, এইটা একটু দেখতে হবে, এবং আমার পুরো ফাইলটা কিন্তু সেন্ড করা আছে, ঠিক আছে। তুই জাস্ট এটা গুগলে লোড করবি, শিফট এন্টার মেরে কোডগুলো এক্সিকিউট করবি। কথা হচ্ছে কি বললাম, এই কোডগুলো তুই একা একা এক্সিকিউট করবি। আচ্ছা, ফ্লো অফ প্রোগ্রাম এক্সিকিউশন ইন পাইথন, এটা হচ্ছে আমাদের আজকে লাস্ট টপিক। এরপরে লোকাল ভেরিয়েবল, গ্লোবাল ভেরিয়েবল, এটা টাইম লাগে একটু, ঠিক আছে। এটা আমি পরের সেশনে শুরু করছি। ফ্লো অফ প্রোগ্রাম এক্সিকিউশন, যেটা আমি কিন্তু প্রথম থেকে পড়াচ্ছি, যেটা আমার ফাংশন এক্সিকিউশনটা স্টার্ট হবে কোথা থেকে। মনে পড়ছে যে আমার কোডটা আছে, এই যে কোডটা আছে আমার, এই যে কোডের প্রথম থেকে তুই কোডটা এভাবে লিখেছিস, ডেফ মাল সিডি রিটার্ন সি মাল্টিপ্লাই দেন প্রিন্ট সি কমা ডি। তো কোডটা প্রথমে এক্সিকিউট হবে কিন্তু এই লাইনটা থেকে, ফার্স্ট এক্সিকিউট এইটা, দেন এক্সিকিউট হবে এইটা, তারপর এক্সিকিউট হবে এইটা। বুঝা যাচ্ছে কি বললাম? তো দ্যাট ইজ দ্য ফ্লো অফ এক্সিকিউশন। এবার তোর কাছে পরীক্ষায় কিন্তু এর থেকে বড় বড় কোড থাকবে, ঠিক আছে। যেমন সাপোজ এই কোডটা দেখ ভালো করে। তো অ্যাড ফাংশনটা আমার কিন্তু উপরে লেখা আছে, উপরে অ্যাড ফাংশনটা আমার লেখা আছে, ঠিক আছে। এই যে উপরে লেখা আছে আমার অ্যাড ফাংশনটা। তো অ্যাড ফাংশনটা কখন এক্সিকিউট হবে? অনেক পরে। হুম। তো প্রথমে নাম ওয়ান নাম টু, এটা হচ্ছে কি আমার মেইন ফাংশন, এটা হচ্ছে আমার মেইন ফাংশন। যদিও পাইথনে এক্সপ্লিসিটলি কিছু মেনশন করা থাকে না, সিতে যেমন মেনশন করতে হয়। এটা যেমন মেইন ফাংশন, মেইন ফাংশনের নাম ওয়ান একটা ভেরিয়েবল, নাম টু একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলে, তারপরে রেজাল্ট অ্যাসাইড উইথ অ্যাড অফ নাম, এইখানে এসে আমার ফাংশনটা কল হচ্ছে, এইখানে এসে আমার ফাংশনটা কল হচ্ছে। ঠিক আছে, এইখানে দেখি যখন ফাংশনটা কল হচ্ছে, এই লাইনটাই অ্যাড নাম ওয়ান অফ নাম ওয়ান কমা নাম টু, এই লাইনটা যখন এক্সিকিউট হবে তখন আমার ফাংশনটা এক্সিকিউট হবে। মানে অ্যাড অফ নাম ওয়ান কমা নাম টু কল হলো, তখন আমার ফাংশনটা এক্সিকিউট হলো, ফাংশনের যে রিটার্ন ভ্যালুটা সেইটাই রেজাল্ট এসে স্টোর হলো, তারপরে আমার এই প্রিন্ট স্টেটমেন্ট এক্সিকিউট। বুঝতে পারছি? তো এইটাকে বলা হচ্ছে ফ্লো অফ এক্সিকিউশন। বুঝতে থাকবে কি বললাম? তো এটা খুবই ইজি, এটা তুই জাস্ট একবার নিজে দেখলেও পেরে যাবি। এটা যদি এক্সিকিউট করি, এন্টারে ফার্স্ট নাম্বার ধর 5 দিলাম, এরপরে 6 দিলাম, 11 আউটপুটে, ঠিক আছে। দ্যাট ইজ সিম্পল। সো আমরা আজকে কি কি দেখলাম? হোয়াট ইজ ফাংশন, ফাংশনের ডেফিনেশন, ফাংশন এরর, ব্লা ব্লা ব্লা, রিটার্ন স্টেটমেন্ট দেখলাম। তারপরে দেখলাম ফর্মাল প্যারামিটার, অ্যাকচুয়াল প্যারামিটার, প্যারামিটার ভার্সেস আর্গুমেন্ট, ফাংশন ভার্সেস মেথড। তারপরে আমরা দেখলাম পজিশন আর্গুমেন্ট, কিওয়ার্ড আর্গুমেন্ট। আজকের ক্লাসে সব থেকে ইম্পর্টেন্ট টপিক হচ্ছে পজিশন আর্গুমেন্ট, কিওয়ার্ড আর্গুমেন্ট, ঠিক আছে। আমার নোটসটা পাঠানো আছে, জাস্ট এখন আমি ক্লাসটা স্টপ করে দেবো, একবার ভালো করে পজিশন আর্গুমেন্ট, কিওয়ার্ড আর্গুমেন্টটা দেখ, ঠিক আছে। তোর ফাংশন মডিউলে একটা টপিকই বাকি আছে, সেটা হচ্ছে স্কোপ অ্যান্ড লাইফ টাইম, ঠিক আছে। এটা একটু টাইম লাগবে বোঝাতে, এবং এটা বুঝতে গেলে ভালো করে, এটা বুঝতে গেলে তোকে কিন্তু এই কিওয়ার্ড আর্গুমেন্ট আর এই পজিশন আর্গুমেন্ট, এই দুটো আগে একটু মানে ভালো করে বুঝে নিতে হবে, তারপরে তুই ওই জায়গাটা বুঝতে পারবি। না এইখানে যদি ফাঁক থেকে যায়, ওখানে কিন্তু বুঝতে পারবি না, ঠিক আছে। তো আমি এই লেকচারটা এখানে স্টপ করছি। তুই জাস্ট এখন এই নোটসটা যেটা পাঠানো আছে আমার কাছে,